কিরে ক্ষেত, আজ অন্তত একটা নতুন শার্ট পরতে পারতে। আজ তো কলেজে অনুষ্ঠান। ধুর, তুই যে কি বলিস। ও নতুন শার্ট কিভাবে কিনবে বলতো? ওদের তো খাবারই জোটে না ঠিক মতো। তুই একদম ঠিক বলেছিস। যে টাকা দিয়ে শার্ট কিনবে সেই টাকা দিয়ে ওদের এক সপ্তাহ সংসার চলবে। এই কথা বলে ওরা দুজন হাসাহাসি করতে লাগলো। নীলয় এতক্ষণ দাঁড়িয়ে ওদের সব কথা শুনছিল। এবার সে কাছে এসে বলল, আমাকে নিয়ে তোদের এত ভাবতে হবে না। আমি নতুন শার্ট পরি আর ছেঁড়া শার্ট পরি, সেটা আমার ব্যাপার। তোদের কে ভাবতে বলেছে? তোকে নিয়ে আমাদের ভাবার সময় নাই, কিন্তু তোর এই পুরাতন শার্টে আমাদের কলেজের মান সম্মান নষ্ট হচ্ছে। গরিব ক্ষেত হয়ে এত বড় কলেজে ভর্তি হয়েছিস কেন? আমার মেধা আছে, আমাকে ভর্তি করেছে। তোদের মতো বাবার টাকা দিয়ে ভর্তি হইনি। নীলয়ের কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন হো হো করে হেসে উঠল। কলেজের করিডোর জুড়ে তখন অনুষ্ঠান উপলক্ষে সাজসজ্জা, রঙিন ব্যানার আর স্টুডেন্টদের ভিড়। সবাই নতুন নতুন পোশাকে এসেছে। শুধু নীলয় পুরনো ফ্যাকাশে একটা শার্ট পরে দাঁড়িয়ে আছে। শার্টটার হাতার কাছে একটু সেলাই করা, কিন্তু ছেলেটার চোখে কোনো লজ্জা নেই, বরং একরকম তীব্র আত্মসম্মান জ্বলছে। ওহো, কথা বলতে শিখে গেছে দেখছি। ক্ষেত আবার মেধার কথাও বলে। এই কলেজে তোর মতো গরিবদের মানায় না, বুঝলি? তুই ক্লাসে ঢুকলেই মনে হয় কলেজের গেটে কোনো ভিখারি ঢুকে পড়েছে। চারপাশে আবার হাসি শব্দ উঠল। নীলয় এবার দাঁত চেপে ওদের দিকে তাকালো। তার চোখের দৃষ্টি এতটাই ঠান্ডা ছিল যে কয়েক সেকেন্ডের জন্য ছেলেগুলো থেমে গেল। তোদের একটা জিনিস বুঝি না, মানুষ গরিব হলেই কি মানুষ না? যার টাকা আছে শুধু সেই মানুষগুলোই দাম পায় সমাজে। হ্যাঁ, টাকা থাকলেই মানুষ দাম পায়। তোর মতো ফকিরদের কেউ দাম দেয় না। তাই নাকি? তাহলে তোদের বাবার টাকা ছাড়া তোদের নিজের কোনো দাম নাই? এই ফকির, বেশি মুখ চালাস না। তোর জায়গা কোথায় সেটা ভুলে যাস না। আমার জায়গা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোদের সমস্যা হলো তোরা নিজের যোগ্যতা জানিস না। বাবার টাকায় ঘুরিস বলে নিজেকে রাজা ভাবিস। দেখ, বেশি বাড়াবাড়ি করিস না। এক চর মারলে এখানেই পড়ে যাবি। নীলয় শান্ত চোখে ওর হাতের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে হাতটা সরিয়ে দিল। হাত সরিয়ে কথা বল, কারণ আমি সম্মান দিতে জানি, কিন্তু অপমান সহ্য করতে জানি না। কি করবি তুই? মারবি? তো সাহস আছে? সাহস আছে বলেই তোদের সামনে মাথা নিচু করে দাঁড়াই না। ওদের মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। আশেপাশের কয়েকজন এবার ফিসফিস করতে লাগলো, ছেলেটা কিন্তু ভয় পায় না, গরিব হলেও আত্মসম্মান আছে। এই কলেজে থাকতে হলে স্টেটাস আগে বুঝবি। তোর মতো ক্ষেতদের এইখানে মানায় না। স্ট্যাটাস স্ট্যাটাস কাপড়ে থাকে না, মানুষের ব্যবহার আর যোগ্যতায় থাকে। তোর আবার যোগ্যতা কি? সেটা সময় বলবে। এই পুরনো শার্ট পরে অনুষ্ঠানে এসেছিস কেন? লজ্জা লাগে না? এই শার্টটা পুরনো হতে পারে, কিন্তু এটা আমার মায়ের কষ্টের টাকায় কেনা, তাই এটা আমার কাছে লাখ টাকার ব্র্যান্ডের থেকেও দামি। কথাটা শুনে আশেপাশে কয়েকজন চুপ হয়ে গেল, কিন্তু ছেলেগুলোর অহংকার কমলো না। নাটক কম কর। গরিবদের আবার ইমোশন। গরিবদের ইমোশন থাকে না, কষ্ট থাকে না, অপমান লাগে না? থাকলেও কারো কিচ্ছু যায় আসে না। একদিন আসবে যেদিন তোদের মতো মানুষ আমার সামনে দাঁড়ানোরও যোগ্যতা রাখবে না। তুই আমাদের সামনে? আগে নিজের ভাঙা সাইকেলটা ঠিক কর, তারপর বড় বড় স্বপ্ন দেখিস। নীলয় এবার আর কিছু বলল না, শুধু ওদের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যেন সে মনে মনে ওদের প্রত্যেকটা অপমান হিসেব করে রাখছে। সঠিক তখনই কলেজের গেটে একটা দামি কালো গাড়ি এসে থামলো। সবাই তাকিয়ে গেল সেদিকে। গাড়ি থেকে নামলো কলেজের সবচেয়ে জনপ্রিয় আর ধনী মেয়ে, আখি চৌধুরী। সাদা ড্রেসে মেয়েটাকে একদম পরীর মতো লাগছে। তার পেছনে কয়েকজন মেয়ে ঘুরছে। আখি ভেতরে ঢুকতে ঢুকতে হঠাৎ থেমে গেল, কারণ দূর থেকে সে দেখলো কয়েকজন ছেলে নীলয়কে ঘিরে দাঁড়িয়ে আছে। আখি ব্রু কুচকে তাকালো। এদিকে ছেলেগুলো আবার নীলয়কে ধাক্কা দিয়ে বলল, চল এখান থেকে। তোর মতো খ্যাত আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট করছে। নীলয় এবার ধাক্কা খেয়েও পড়ে গেল না, বরং স্থির চোখে তাকিয়ে বলল, আমি নিজে থেকে গেলে যাব, তোদের কথায় না। না গেলে কি করব জানিস? চেষ্টা করে দেখ। ছেলেটা এবার রেগে গিয়ে হাত তুলতেই হঠাৎ পেছন থেকে একটা মেলি কণ্ঠ ভেসে এলো, স্টপ ইট। সবাই ঘুরে তাকালো। আখি ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। তার চোখে স্পষ্ট বিরক্তি।
কলেজে অনুষ্ঠান হচ্ছে নাকি রাস্তায় গুন্ডামি হচ্ছে? না মানে আয়রা, আমরা তো শুধু মজা করছিলাম। কাউকে অপমান করা তোদের কাছে মজা? নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো দুর্বলতা নেই, বরং অদ্ভুত রহস্যময় শান্তি। আখি কয়েক সেকেন্ড নিলয়ের দিকে তাকিয়ে রইল। কেন জানি ছেলেটার চোখের দিকে তাকালে তার ভিতর কেমন অদ্ভুত অনুভূতি হয়, যেন এই সাধারণ খ্যাত ছেলেটা মাঝে এমন কিছু লুকিয়ে আছে যেটা কেউ জানে না। আর নিলয়, সে শুধু আখির দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, আমার জন্য কাউকে কিছু বলতে হবে না, আমি নিজের সম্মান নিজেই রাখতে পারি। কথাটা বলেই নিলয় সেখান থেকে চলে যেতে লাগলো। আর আখি আবার অবাক চোখে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। নিলয় ধীরে ধীরে করিডোর থেকে বের হয়ে কলেজের পেছনে পুরনো বট গাছটার নিচে গিয়ে বসলো। চারপাশে অনুষ্ঠানের হইচই, মাইকের শব্দ, হাসাহাসি সবই ভেসে আসছে, কিন্তু ছেলেটার মুখে কোনো অনুভূতি নেই। সে চুপচাপ মাটির দিকে তাকিয়ে বসে আছে। হালকা বাতাসে তার শার্টের ছেঁড়া অংশটা নড়ছে। কয়েক মুহূর্ত আগের অপমানগুলো যেন বারবার কানে বাজছে। খ্যাত ভিখারি গরিব। নিলয় চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর পকেট থেকে একটা পুরনো বাটন ফোন বের করলো। ফোনটার স্ক্রিনে অসংখ্য কোডের মতো কিছু লেখা। নিলয় কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে আবার ফোনটা বন্ধ করে রাখলো। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। আরে এখানে কি করিস? চল অনুষ্ঠানের দিকে যাই। নিলয় মাথা তুলে তাকালো। সিয়াম হাতে 2 কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে আগের মতোই হাসি। সিয়াম নিলয়ের পাশে বসে 1 কাপ চা এগিয়ে দিল। নে গরম গরম চা। তুই যা, আমি এখানেই ঠিক আছি। কেন খাবি না? আমার এসব পুরনো শার্টে ওখানে মানায় না। কথাটা বললেও তার গলায় কোনো অভিযোগ ছিল না, বরং অভ্যেস হয়ে যাওয়া কষ্ট ছিল। সিয়াম কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ নিলয়ের মাথায় হালকা একটা চাপড় দিয়ে বলল, বেশি কথা বলিস না। শার্টে কখনো মানুষ চেনা যায় না। সবাই তো আর তোর মতো ভাবে না। সবাইকে নিয়ে ভাবিস কেন? পৃথিবীর কাজই হলো বিচার করা। আজ শার্ট দেখে বলবে, কাল জুতো দেখে বলবে, কিন্তু তুই যদি একদিন বড় কিছু করিস, তখন আবার এই মানুষগুলোরাই তোর সামনে দাঁড়িয়ে তেল মারবে। বড় কিছু করার স্বপ্ন দেখাটাও মাঝে মাঝে অপরাধ মনে হয়। তুই এই কথা বলছিস? যে ছেলে রাত জেগে ল্যাপটপে কি কি করে আজ আমরাও বুঝি না, সে হাল ছেড়ে দিচ্ছে। হাল ছাড়িনি, শুধু মাঝে মাঝে মানুষগুলোর কথা শুনে মনে হয় আমি সত্যি বোধহয় ভুল জায়গায় চলে এসেছি। একটা কথা বলি, তুই এই কলেজের সবচেয়ে আলাদা মানুষ। আলাদা মানে? তোর চোখ দেখলেই বোঝা যায় তুই সাধারণ কেউ না। তোর মধ্যে তেমন কিছু একটা আছে যেটা সবাই বুঝতে পারে না। নিলয় কিছু বলল না, শুধু হালকা হাসলো। ঠিক তখনই অনুষ্ঠান মঞ্চের দিক থেকে গান বাজতে শুরু করলো। পুরো কলেজে যেন উৎসবের আমেজ ছড়িয়ে গেল। সিয়াম উঠে দাঁড়িয়ে বলল, চল না দোস্ত, আজকে অনুষ্ঠান। সারাদিন মুখ গোমড়া করে থাকবি? না রে, ভালো লাগছে না। ওই ছেলেগুলোর কথায় মন খারাপ করেছিস? অভ্যাস হয়ে গেছে। এই একটা জিনিস আমার ভালো লাগছে না, তুই সব কষ্ট চুপচাপ সহ্য করিস কেন? কখনো কাউকে কিছু বুঝতে দিস না। সব যুদ্ধ সবার সামনে লড়া যায় না। তোর পরিবারে কি খুব বেশি সমস্যা? মা অনেক কষ্ট করে, আমি চাই না তার কষ্ট আরো বাড়ুক। আন্টি অনেক ভালো মানুষ। আমার পৃথিবীতে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা আমার মা। ঠিক তখনই নিলয়ের ফোনে একটা মেসেজ আসলো। নিলয় ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতেই তার চোখের দৃষ্টি বদলে গেল। কয়েক সেকেন্ড আগের শান্ত ছেলেটা যেন হঠাৎ অন্য কেউ হয়ে উঠল। স্ক্রিনে শুধু একটা লাইন ভেসে উঠেছে, টার্গেট ফেয়ারওয়েল অ্যাক্টিভেটেড। সিয়াম অবাক হয়ে বলল, কিরে এমন সিরিয়াস হয়ে গেলি কেন? কিছু না, ছোটখাটো কাজ। তুই আসলে কি করিস বলতো? মাঝে মাঝে তোরে দেখে ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নাই, আমি খুব সাধারণ মানুষ। তুই আর সাধারণ? মাঝে মাঝে এমন ভাবে কথা বলিস মনে হয় কোনো সিনেমার হিডেন বস। নিলয় এবার একটু জোরে হেসে উঠল, কিন্তু তার চোখের গভীরে অদ্ভুত রহস্য লুকিয়ে রইল। ঠিক তখনই দূর থেকে কয়েকটা মেয়ে হাঁটতে হাঁটতে এদিকে আসছিল। তাদের মাঝখানে আখি হঠাৎ দূর থেকে নিলয়কে গাছের নিচে বসে থাকতে দেখে থেমে গেল। তার বান্ধবী বলল, কি হলো? জানি না, ছেলেটাকে যত দেখি ততই অদ্ভুত লাগে। ওই খ্যাতটাকে? কাউকে ছোট করে কথা বলিস না। মেয়েটা চুপ হয়ে গেল।
আখি আবার দূর থেকে নিলয়ের দিকে তাকালো। ছেলেটা হাসছে, কিন্তু তার চোখে এমন এক গভীরতা যেন সে অনেক কিছুই লুকিয়ে রেখেছে। আর নিলয়, সে বুঝতেই পারলো না দূরে দাঁড়িয়ে কেউ একজন নিঃশব্দে তাকে লক্ষ্য করেছে। কলেজের অনুষ্ঠান তখন পুরো জমে উঠেছে। চারপাশে রঙিন আলো, জোরে গান বাজছে, স্টেজে নাচ গান চলছে। স্টুডেন্টরা সবাই হইচই করছে, কেউ ছবি তুলছে, কেউ বন্ধুদের সাথে হাসাহাসি করছে। আর সবার ভিড় থেকে একটু দূরে বটগাছের নিচে শান্তভাবে বসে আছে নিলয়। তার হাতে একটা ছোট পুরনো ফোন। বাইরে থেকে দেখলে যে কেউ বলবে এটা সাধারণ একটা বাটন ফোন, কিন্তু বাস্তবে ফোনটার ভেতরে এমন কিছু সিস্টেম আছে যেটা কেউ কল্পনাও করতে পারবে না। সিয়াম পাশেই বসে চিপস খাচ্ছে। দোস্ত, তুই এইভাবে একা একা বসে অনুষ্ঠান দেখিস কিভাবে? আমার তো 5 মিনিটেই বোর লাগে। দূর থেকে মানুষ দেখতেই ভালো লাগে। তুই আসলেই অদ্ভুত। নিলয় কিছু বলল না, শুধু স্টেজের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আবার ফোনে টিং করে একটা মেসেজ আসলো। নিলয়ের চোখ মুহূর্তেই স্ক্রিনে চলে গেল। এই নাম্বারটা হ্যাক করতে হবে। লোকটা একদম ভালো না, ভালোর মুখোশ পরে থাকে। নিচে একটা নাম্বার পাঠানো। সিয়াম তখন অন্যদিকে তাকিয়েছিল, তাই কিছু খেয়াল করলো না। নিলয় কয়েক সেকেন্ড চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর খুব দ্রুত টাইপ করলো। হয়ে যাবে। মেসেজ সেন্ড হতেই তার চোখের দৃষ্টি বদলে গেল। কয়েক মুহূর্ত আগেও যে ছেলেটা সাধারণ কলেজ স্টুডেন্টের মতো বসেছিল, এখন তার চোখে ঠান্ডা হিসাবি ভাব। নিলয় ফোনটা হাতে নিয়ে খুব দ্রুত কিছু কোড টাইপ করতে লাগলো। তার আঙ্গুলগুলো এত দ্রুত চলছিল যেন এগুলো বহু বছরের অভ্যাস। সিয়াম পাশে বসেই বলল, কি করিস এতক্ষণ ফোনে? গেম খেলতেছি। এই বাটন ফোনে আবার গেম আছে নাকি? সবকিছু বাইরে থেকে কেমন লাগে, ভেতরে তেমন না। সিয়াম কিছু বুঝলো না, মাথা চুলকে আবার স্টেজের দিকে তাকালো। এদিকে নিলয়ের চোখ ফোনের স্ক্রিনে আটকে আছে। স্ক্রিনে দ্রুত বিভিন্ন কোড ভেসে উঠেছে। অ্যাক্সেসিং টার্গেট, বাইপাসিং সিকিউরিটি, কানেক্টেড। নিলয় ঠোঁটে হালকা হাসি ফুটলো। কয়েক সেকেন্ড পর আবার স্ক্রিনে উঠলো, ডিভাইস লিঙ্কিং সাকসেসফুলি। নিলয় খুব স্বাভাবিকভাবে অনুষ্ঠান দেখছে। বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না যে ছেলেটা একই সাথে একটা বড় অপারেশন চালাচ্ছে। স্টেজে তখন একদল মেয়ে নাচছে, সবাই হাততালি দিচ্ছে। সিয়াম উত্তেজিত হয়ে বলল, ওই দেখ, আখেরা উঠছে স্টেজে। পুরো কলেজ হঠাৎ চিৎকারে ভরে গেল। আখি সাদা ড্রেস পরে স্টেজে উঠতেই সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, যেন পুরো আলোটা শুধু তার উপরে এসে পড়েছে। কিন্তু নিলয়, সে মাত্র একবার তাকিয়ে আবার ফোনে চোখ দিল। স্ক্রিনে তখন টার্গেটের কল লগ, মেসেজ, লোকেশন সব ভেসে উঠেছে। নিলয় ঠান্ডা চোখে সব দেখছে। হঠাৎ তার চোখ একটা ফাইলের উপর আটকে গেল। ফাইলটার নাম দেখে তার ব্রু কুঁচকে গেল। ব্ল্যাক লিস্ট পিডিএফ। নিলয় ফাইলটা ওপেন করলো। ভেতরে কিছু তথ্য দেখতেই তার চোখ অন্ধকার হয়ে গেল। নিলয় মনে মনে বলল, লোকটা তো ভাবনার থেকেও বেশি নোংরা। তার চোখে এবার স্পষ্ট ঘৃণা ফুটে উঠল। ঠিক তখনই আবার মেসেজ আসলো, কিছু পেয়েছো? লোকটার আসল চেহারা বের করতে বেশি সময় লাগবে না। তোমার উপরে ভরসা আছে, শ্যাডো। শ্যাডো। নামটা দেখে নিলয়ের চোখ মুহূর্তের জন্য থেমে গেল। সিয়াম পাশে বসে হঠাৎ বলল, কি রে, এত চুপ কেন? কিছু না। মাঝে মাঝে মনে হয় তুই অন্য কোনো দুনিয়ায় থাকিস। সবাই নিজের নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকো। ঠিক তখনই স্টেজ থেকে আখির কণ্ঠ ভেসে এলো। সে গান গাইছে, পুরো কলেজ একদম শান্ত হয়ে শুনছে। সিয়াম মুগ্ধ হয়ে বলল, মেয়েটা কিন্তু সত্যি সুন্দর গায়। নিলয় এবার ধীরে মাথা তুলে স্টেজের দিকে তাকালো। আখির চোখ হঠাৎ দর্শকদের মাঝে নিলয়ের ওপর এসে থামলো। কয়েক সেকেন্ডের জন্য দুজনের চোখ এক হলো। নিলয় শান্ত, আখির বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি। সে বুঝতে পারছে না কেন এই সাধারণ ছেলেটার চোখে এত রহস্য। এদিকে নিলয়ের ফোনে আবার নোটিফিকেশন এলো, ফুল অ্যাক্সেস গ্রান্টেড। নিলয়ের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, খেলা এখন শুরু। কলেজের অনুষ্ঠান তখন একদম জমে উঠেছে। চারপাশে রঙিন আলো ঝলমল করছে। বিশাল স্টেজের সামনে অসংখ্য স্টুডেন্ট দাঁড়িয়ে চিৎকার করছে। মাইকের শব্দে পুরো কলেজ কাঁপছে। আর এই সব হইচইয়ের মাঝেও বট গাছের নিচে একদম শান্তভাবে বসে আছে নিলয়।
বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ একটা গরিব ছাত্র অনুষ্ঠান দেখছে, কিন্তু বাস্তবে এই মুহূর্তে সে কারোর পুরো জীবন নিজের স্ক্রিনে খুলে বসে আছে। তার পুরনো ফোনটার স্ক্রিনে একের পর এক কোড ভেসে উঠেছে। এক্সেস কমপ্লিট, প্রাইভেট ফাইলস স্নাইস, হাইডেন অ্যাকাউন্টস ফাউন্ড। নিলয়ের আঙুলগুলো দ্রুত চলতে লাগলো। মাত্র কয়েক মিনিটের মধ্যে লোকটার কল লগ, ব্যাংক ডিটেলস, প্রাইভেট ছবি, গোপন ভিডিও, ডিলের রেকর্ড সব তার সামনে চলে এলো। নিলয় ঠান্ডা চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। একটা ভিডিও ওপেন করতেই তার চোখ শুরু হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে লোকটা বাইরে থেকে সমাজসেবকের মুখোশ পরে থাকলেও গোপনে অনেক নোংরা কাজের সাথে জড়িত। নিলয় নিচু গলায় বলল, ভালো মানুষের অভিনয় বেশ ভালোই পারে। কাজ কত দূর? লোকটার পুরো মুখোশ খুলে গেছে। তুমি সত্যিই ভয়ঙ্কর শ্যাদো। নিলয় হালকা হাসলো। ভয়ঙ্কর এই শব্দটা সে বহুবার শুনেছে, কিন্তু কেউ জানে না এই শ্যাডো আসলে একটা কলেজের খ্যাত ছেলে, যার শার্টের সেলাইও খুলে যাচ্ছে। এদিকে স্টেজে তখন আখিদের নাচ শুরু হয়েছে। পুরো হল রুম একদম চিৎকারে ফেটে পড়েছে। আখি লাল সাদা ড্রেস পরে নাচছে। আলো এসে তার মুখে পড়েছে। সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, কিন্তু আখির চোখ বারবার ভিড়ের মাঝে গিয়ে থামছে শুধু একজনের উপর, নিলয়। ছেলেটা অন্যদের মতো চিৎকার করছে না, ভিডিও করছে না, মুগ্ধ চোখে তাকিয়ে নেই, বরং শান্তভাবে বসে ফোনে কিছু করছে। আখির ব্রু কুঁচকে গেল। আখি মনে মনে বলল, আসলে তুমি কে? স্টেজে নাচতে নাচতেও সে বারবার নিলয়ের দিকে তাকাচ্ছে। এদিকে সিয়াম সব খেয়াল করে ফেলেছে। সে দুষ্টু হেসে নিলয়ের কানে কানে বলল, কিরে দোস্ত, কলেজ কুইন কিন্তু বারবার তোর দিকেই তাকাচ্ছে। তোর মাথা খারাপ? আর সত্যি আমি এতক্ষণ ধরে দেখছি। নিলয় হালকা হেসে আবার কোড টাইপ করতে লাগলো। স্ক্রিনে তখন উঠছে সিক্রেট ড্রাইভ ফাউন্ড। নিলয়ের চোখ চকচক করে উঠল। সে দ্রুত ড্রাইভ ওপেন করলো। ভেতরে অসংখ্য গোপন ফাইল। কিছু দেখতেই তার চোখ ঠান্ডা হয়ে গেল। নিলয় নিচু গলায় বলল, নোংরা মানুষ। দোস্ত, তুই কি আসলে গেম খেলিস নাকি নাসার সিস্টেম চালাস? দুটোর মাঝামাঝি কিছু একটা। তোর হাসিটাও সন্দেহজনক। নিলয় মাথা নাড়ল। এদিকে স্টেজে আখির নাচ শেষ হতেই পুরো কলেজ হাততালিতে ফেটে পড়ল। আখি হালকা হাঁপাতে হাঁপাতে স্টেজ থেকে নিচে নামলো, কিন্তু নামার পরেই তার চোখ খুঁজলো নিলয়কে। সে দেখলো নিলয় এখনো গাছের নিচে বসে আছে, মুখে হালকা হাসি, কিন্তু তার চোখে অদ্ভুত ঠান্ডা ভাব। আখির বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। ঠিক তখনই তার বান্ধবী এসে বলল, আখি চল ছবি তুলবো। কিরে, কোথায় তাকিয়ে আছিস? কেউ না। কিন্তু তার মন বারবার নিলয়ের কাছেই চলে যাচ্ছে। এদিকে নিলয়ের ফোনে আবার নোটিফিকেশন এলো, ফুল ড্রাইভ ক্লোনেড সাকসেসফুলি। নিলয় গভীরভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। লোকটার জীবনের প্রতিটা গোপন জিনিস এখন তার হাতে। সে ধীরে ধীরে টাইপ করলো, কাজ শেষ। পেমেন্ট সেন্ড। ঠিক তখনই নিলয়ের ফোনে আরেকটা সিকিউর নোটিফিকেশন উঠল, 50,000 CAD ট্রান্সফারেড সাকসেসফুলি। সিয়াম হঠাৎ পাশে তাকিয়ে বলল, কিরে, হাসছিস কেন একা একা? এমনি। তুই না একদিন আমার হার্ট অ্যাটাকের কারণ হবি। নিলয় এবার হেসে উঠল। অনেকদিন পর তার মুখে সত্যিকারের হাসি ফুটল, কিন্তু কেউ জানে না এই হাসির আড়ালে লুকিয়ে আছে কানাডার সবচেয়ে ভয়ঙ্কর তরুণ বিলিয়নিয়ারদের একজন। যে মুহূর্তে কলেজের সবাই তাকে খ্যাত বলে অপমান করছে, ঠিক সেই মুহূর্তে বিদেশের বড় বড় মানুষ তার এক মেসেজের অপেক্ষায় বসে থাকে। বিকেলের আলো ধীরে ধীরে স্নান হয়ে আসছে। শহরের কোলাহল পিছনে ফেলে নিলয় তার পুরনো সাইকেলটা চালিয়ে ছোট্ট গলির ভেতর ঢুকলো। সারাদিন কলেজের অনুষ্ঠান, মানুষের অপমান আর গোপন ভয়ঙ্কর কাজ সামলানোর পরেও ছেলেটার মুখে ক্লান্তির ছাপ নেই, বরং একটা অদ্ভুত শান্ত ভাব। রাস্তার পাশে ছোট ছোট দোকান, বাচ্চাদের খেলাধুলা, চায়ের দোকানের আড্ডা, সবকিছু পেরিয়ে সে এসে থামলো একটা ছোট্ট টিনের বাড়ির সামনে। বাড়িটা খুব সাধারণ, দেয়ালের রং উঠে গেছে, টিনের চালের কয়েক জায়গা মরিচা পড়া, ছোট্ট উঠানে কিছু গাছ, কিন্তু এই বাড়িটা নিলয়ের পৃথিবী। নিলয় সাইকেলটা রেখে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই রান্নাঘর থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো, আয় বাবা, হাত মুখ ধুই আয়, খেতে দে। কথাটা শুনে নিলয়ের চোখ নরম হয়ে গেল। এই পৃথিবীতে একটা জায়গাতেই সে সত্যিকারের শান্তি পায়, তার মা। নিলয় ব্যাগটা নামিয়ে বলল,
তুমি খেয়েছো? না রে, তোর জন্য অপেক্ষা করছিলাম। মা, তোমাকে কতবার বলেছি তোমার শরীর বেশি ভালো না, তাড়াতাড়ি খেয়ে নিও। আমার জন্য অপেক্ষা কেন করতে হবে? আমি তো এসে নিজেই খেতে পারি। সারাদিন বাইরে থাকিস, একসাথে না খেলে আমার ভালো লাগে না। নিলয় দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই পাশের রুম থেকে দৌড়ে বের হয়ে এলো ছোট্ট একটা মেয়ে। তার বয়স বেশি না, চোখে চশমা, মুখ ভর্তি হাসি। সে নিলয়ের ছোট বোন নীলা। ভাইয়া, তুমি আসছো? বলেই সে দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরলো। নিলয় হেসে ওর মাথায় হাত রাখলো। আমার পাগলি কি করতেছিল? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি কতবার মাকে বললাম খেয়ে ওষুধ খেয়ে নাও, আমার কথাই শোনে না ভাইয়া। মা, তুমি আবার ওষুধ খাওনি? খেয়ে নিতাম বাবা। না, তুমি খেতে না, প্রতিদিন একই কথা বলো। মা, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি আর বাড়িতেই আসবো না। এই কথা মুখে আনিস না বাবা। না ভাইয়া, তুমি কোথাও যাবে না। তাহলে আমার কথা শুনতে হবে। আচ্ছা বাবা, কাল থেকে আমি ঠিক মতো খাবো। কাল থেকে না, আজ থেকে। হ্যাঁ মা, ভাইয়ার কথা শুনতে হবে। তোরা দুই ভাই বোন মিলে শুধু আমাকেই বকা দিস। কারণ তুমি ছাড়া আমাদের কেউ নাই। কথাটা শুনে মায়ের চোখ ভিজে উঠল। তিনি দ্রুত অন্যদিকে তাকালেন। নিলয় সব বুঝেও কিছু বলল না। তারপর হাত মুখ ধুয়ে এসে মাটিতে বিছানো ছোট্ট টেবিলের পাশে বসলো। মা ভাত বাড়তে লাগলেন। ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। খুব সাধারণ খাবার, কিন্তু নিলয়ের কাছে পৃথিবীর সবচেয়ে শান্তির খাবার। নীলা পাশে বসে বকবক করেই যাচ্ছে। ভাইয়া জানো আজ স্কুলে কি হয়েছে? কি হয়েছে আমার পাগলিটার? একটা ছেলে আমাকে বলেছে আমি নাকি বেশি কথা বলি। সে একদম সত্যি বলছে। ভাইয়া! নীলা রাগ দেখাতেই সবাই হেসে উঠল। অনেকদিন পর ছোট্ট ঘরটার ভেতর হাসির শব্দ ভেসে উঠল। কিন্তু হাসির মাঝেও নিলয়ের চোখ মাঝে মাঝে মায়ের দিকে চলে যাচ্ছে। মুখটা আগের থেকে অনেক শুকিয়ে গেছে, কাশিটাও বেড়েছে। তার বুকের ভেতর অদ্ভুত কষ্ট জমল। খাওয়া শেষ হতেই নিলয় চুপচাপ নিজের রুমে চলে গেল। ছোট্ট একটা রুম, একটা পুরনো খাট, একটা টেবিল, আর কোনায় ঢেকে রাখা পুরনো একটা ডেস্কটপ। বাইরে থেকে দেখলে মনে হবে নষ্ট কম্পিউটার, কিন্তু বাস্তবে এটার ভেতরেও সিস্টেম দিয়ে পৃথিবীর বড় বড় কোম্পানির সার্ভারও কাঁপানো যায়। নিলয় দরজা লাগিয়ে ধীরে কাপড়ের কভারটা সরালো। সাথে সাথে মনিটরের নীল আলো পুরো রুম আলোকিত করে দিল। স্ক্রিন অন হতেই একের পর এক এনক্রিপ্টেড উইন্ডো ভেসে উঠল। ঠিক তখনই স্ক্রিনে একটা ভিডিও কল আসলো। নিলয় কয়েক সেকেন্ড চুপ থেকে কল রিসিভ করলো। সাথে সাথে ওপাশ থেকে ভারী গলা ভেসে উঠল। কাজ নিখুঁত হয়েছে শ্যাদো। আমি টাকা নেই কাজ নিখুঁত করার জন্য। পুরো কানাডা তোমাকে খুঁজে বেড়াচ্ছে জানো। নিলয় চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। তার ঠোঁটে ধীরে ধীরে রহস্যময় হাসি ফুটল। খুঁজতে দাও, যতদিন শ্যাডো ছায়ার আড়ালে আছে ততদিন কেউ কিছুই জানতে পারবে না। ছোট্ট ঘরটার দরজা বন্ধ। বাইরে টিনের চালে হালকা বৃষ্টির শব্দ পড়ছে। পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেছে। মা আর নীলা ঘুমিয়ে পড়েছে, কিন্তু নিলয়ের রাত এখনো শুরু। রুমের আলো বন্ধ, শুধু ডেস্কটপের নীল আলো পুরো ঘর আলোকিত করে রেখেছে। নিলয় চুপচাপ চেয়ারে বসে দ্রুত কাজ করছে। তার চোখে সে পরিচিত ঠান্ডা মনোযোগ। স্ক্রিনে একসাথে অসংখ্য উইন্ডো খোলা। কোথাও শেয়ার মার্কেটের গ্রাফ ওঠানামা করছে, কোথাও সিকিউর সার্ভার, কোথাও কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন। এই ছোট্ট টিনের ঘরে বসে থাকা ছেলেটাই যে কানাডার বড় বড় কোম্পানির মালিক, এটা কেউ বিশ্বাসই করবে না। নিলয় কিবোর্ডে দ্রুত টাইপ করতে লাগলো। ট্রান্সফার অ্যাপ্রুভ, স্কাইপো সিকিউরিটি বাইপাস অ্যাক্টিভ। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। ঠিক তখনই স্ক্রিনের পাশে রাখা সিকিউর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ড্যানিয়েল সার্টার। নিলয় ফোনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর কল রিসিভ করলো। কি ব্যাপার, এখন হঠাৎ ফোন দিলে কেন? স্যার, আপনার আসার প্রয়োজন ছিল। কেন? কিছু বড় কাজ আটকে আছে আপনার জন্য। আপনি না আসলে অনেক টাকা লস হয়ে যাবে। তাতে কি সমস্যা? কানাডার টপ বিলিয়নিয়ার আমি, সামান্য টাকা লস গেলে আমার তাতে কিচ্ছু হবে না। কিন্তু স্যার, এটা সামান্য না, কয়েকশো মিলিয়নের প্রজেক্ট। নিলয় জানালার দিকে তাকালো। বাইরে অন্ধকার রাত, তার চোখের কোনো আগ্রহ নেই। টাকা জীবনের সবকিছু না ড্যানিয়েল। ড্যানিয়েল অবাক হয়ে গেল, কারণ এই মানুষটার মাথা থেকে পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজনেস আইডিয়া বের হয়।
যে চাইলে কয়েক মিনিটে কোটি কোটি ডলার আয় করতে পারে। সেই মানুষটাই টাকার প্রতি সবচেয়ে উদাসীন। ড্যানিয়েল আবার বলল, তবুও যদি আসতেন স্যার। আমার সময় হবে না। কোটি টাকা লস গেলেও আমার কিছু করার নেই। ড্যানিয়েল চুপ করে গেল। কয়েক সেকেন্ড নীরবতার পর সে নিচু গলায় বলল, পুরো বোর্ড আপনার অপেক্ষায় আছে স্যার। আপনি শুধু একবার আপনার নির্দেশ চায়। তারা নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে শিখুক। আপনি জানেন পুরো কানাডায় বিজনেস ওয়ার্ল্ডে আপনাকে ঘোস্ট বিলিনিয়ার বলে ডাকে। নিলয় মুচকি হাসল। গোস্ট বিলিয়নিয়ার নামটা শুনে তার চোখে অদ্ভুত ঝিলিক ফুটল। কারণ সত্যি কেউ জানে না এই বিলিয়নিয়ার আসলে কে। কেউ তার আসল চেহারা দেখেনি, কেউ জানে না সে কোথায় থাকে। সবাই শুধু জানে ছায়ার আড়ালে থাকা একজন মানুষ পুরো বাজার নিয়ন্ত্রণ করে। নিলয় নিচু গলায় বলল, মানুষ যত কম জানবে তত ভালো। স্যার, মিডিয়া আবার আপনাকে নিয়ে নিউজ করছে। কি বলছে? সবাই জানতে চাইছে কানাডায় সবচেয়ে কম বয়সী মিলেনিয়ার আসলে কে। অনেকে বলছে আপনি নাকি কোনো রাজ পরিবারের ছেলে। রাজ পরিবার? তার চোখের সামনে ভেসে উঠল টিনের ছোট্ট ঘর, মায়ের কাশির শব্দ, পুরনো শার্ট, ভাঙা সাইকেল। নিলয় নিচু গলায় বলল, যদি তারা জানতো তাদের সেই বিলিয়নিয়ার একটা টিনের ঘরে থাকে। ড্যানিয়েল চুপ, কারণ সে জানে তার বস কেমন জীবন কাটায়। হাজার কোটি টাকার মালিক হয়েও সাধারণ মানুষের মতো জীবন। ড্যানিয়েল আবার বলল, স্যার, একটা কথা বলি। বলো। আপনি চাইলে পুরো পৃথিবীর সবচাইতে বিলাসবহুল জীবন কাটাতে পারেন, তাহলে নিজেকে এভাবে লুকিয়ে রাখেন কেন? নিলয় কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। কারণ টাকা মানুষকে চেনায় না, টাকা মানুষকে বদলে দেয়। আমি মানুষের আসল চেহারা দেখতে ভালোবাসি। তারা আমাকে খ্যাত ভেবে যেভাবে অপমান করে সেটা আমার কাছে অনেক দামি। আপনি এসব সহ্য করেন কিভাবে? কারণ আমি জানি একদিন সত্যিটা জানলে ওই মানুষগুলোর চোখের ভাষা কেমন হবে। কথাটা শুনে ওপাশ একজন একদম চুপ হয়ে গেল। ঠিক তখনই নিলয়ের রুমের বাইরে মায়ের কাশির শব্দ ভেসে এলো। নিলয়ের মুখ মুহূর্তেই বদলে গেল। সব ঠান্ডা ভাব মিলিয়ে গিয়ে চোখে চিন্তা ফুটে উঠল। সে তাড়াতাড়ি উঠে দরজার দিকে তাকালো। ড্যানিয়েল বলল, স্যার। পরে কথা হবে। কল কেটে দিয়ে সে দ্রুত দরজা খুলে বাইরে বের হয়ে গেল। দেখলো মা দেয়াল ধরে দাঁড়িয়ে কাশছে। নিলয়ের বুক কেঁপে উঠল। সে দৌড়ে গিয়ে মাকে ধরে ফেলল। মা, কি হয়েছে? কিছু না বাবা, পুরনো কাশি। নিলয়ের চোখ অন্ধকার হয়ে গেল। কারণ পৃথিবীর সব টাকা থাকলেও তার সবচেয়ে প্রিয় মানুষটার কষ্ট যে সে সহ্য করতে পারে না। গভীর রাত, পুরো বাড়ি নিস্তব্ধ। শুধু মাঝে মধ্যে টিনের চালের ওপর বৃষ্টির টুপটাপ শব্দ ভেসে আসছে। নিলয় মাকে ধরে ধীরে ধীরে খাটে বসালো। মায়ের কাশি এখনো পুরোপুরি থামেনি। মুখটা আগের থেকে আরো শুকিয়ে গেছে। নিলয়ের বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। এই পৃথিবীতে সে হাজার মানুষের সিস্টেম ভেঙে ফেলতে পারে, কোটি কোটি টাকা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু নিজের মায়ের কষ্ট দেখলে সে একদম অসহায় হয়ে যায়। নীলাও ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে এসে দাঁড়ালো। কি হয়েছে মা? কিছু না রে মা, সামান্য কাশি। নিলয় গম্ভীর চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত কিন্তু শক্ত গলায় বলল, মা, কাল সকালবেলা রেডি হয়ে থাকবে, তোমাকে ডাক্তার দেখাবো। না বাবা, দরকার নেই, এটা ঠিক হয়ে যাবে। অসুখ কখনো একা একা ঠিক হয় না মা। অসুখের জন্য ডাক্তার দেখানো জরুরি। শুধু শুধু ঝামেলার কি দরকার? অনেকগুলো টাকা লাগবে। কথাটা শুনে নিলয়ের বুকের ভেতর কষ্ট জমল। তার মা এখনো জানে না যে টাকার চিন্তায় তিনি রাত জেগে থাকেন। সেই টাকা নিলয়ের কাছে সংখ্যার মতো, কিন্তু নিলয় কিছুই প্রকাশ করল না। সে ধীরে মায়ের পাশে বসে হাত রাখল। শোনো, তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা আমি করব। এত টাকা কোথায় পাবি বাবা? বললাম না, তোমার টাকার চিন্তা করা লাগবে না। তুমি শুধু সকালে রেডি হয়ে থেকো। তুই সারাদিন পড়াশোনা করিস, আবার টিউশনি করিস। আমি চাই না আমার জন্য তুই কষ্ট কর। তুমি আমার জন্য সারা জীবন কষ্ট করেছো, এখন আমার পালা। কথাটা শুনে মায়ের চোখ ভিজে উঠল। তিনি মুখ ঘুরিয়ে ফেললেন যাতে ছেলে দেখতে না পায়, কিন্তু নিলয় সবই বুঝল। নীলা হঠাৎ এসে মায়ের কোল জড়িয়ে ধরল। মা, তুমি ডাক্তার দেখাও না প্লিজ। তোমার কিছু হলে আমি আর ভাইয়া একদম একা হয়ে যাব।
ধুর পাগলি, আমার কিচ্ছু হবে না। নিলয় চুপচাপ দাঁড়িয়ে তাদের দেখছে, তার চোখের ভেতর অদ্ভুত গভীরতা। এই ছোট্ট পরিবারটাই তার পুরো পৃথিবী। এই মানুষগুলোর জন্যই সে এত কিছু করে। ঠিক তখনই নিলয়ের ফোন ভাইব্রেট করলো। সে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো সিকিউর ট্রান্সফার কমপ্লিটেড অ্যাকাউন্ট 2 কোটি সেন্ট। নিলয় দ্রুত ফোনটা লক করে ফেলল। মা কিছু খেয়াল করেনি, কিন্তু নীলা হঠাৎ বলল, ভাইয়া তুমি সবসময় ফোন লুকাও কেন? কারণ আমার ফোনে অনেক সিক্রেট আছে। গার্লফ্রেন্ডের ছবি আছে? আমার ছেলে আবার প্রেমও করে নাকি? তোমরা দুইজন মিলে শুধু আমার পিছে লাগো। আচ্ছা ভাইয়া, তোমার বউ কেমন হবে? জানি না, সুন্দরী? মানুষের মন সুন্দর হলেই হয়। মা মুগ্ধ চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। গরিব ঘরের ছেলে হলেও তার চিন্তা ভাবনা কত আলাদা। কিন্তু তারা কেউ জানে না এই সাধারণ ছেলেটার এক কথায় বিদেশের বড় বড় কোম্পানি কেঁপে ওঠে। ঠিক তখনই বাইরে বিদ্যুৎ চমকালো। ঘরটায় এক মুহূর্তের জন্য আলোয় ভরে উঠল। সে আলোয় নিলয়ের মুখে অদ্ভুত রহস্যময় ছায়া ফুটে উঠল। মা ধীরে বললেন, একটা কথা বলি বাবা, বলো। তুই অনেক বদলে গেছিস। ছোটবেলায় তুই খুব চঞ্চল ছিলি, এখন সারাক্ষণ কি যেন ভাবিস। বড় হলে মানুষ বদলায় মা। ছেলে চোখের দিকে তাকিয়ে রইলেন। কেন জানি তার মনে হয় তার ছেলে অনেক বড় কোনো কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রেখেছে, কিন্তু তিনি আর কিছু বলেন না। নিলয় উঠে দাঁড়ালো। এখন সবাই ঘুমাও, সকালে হাসপাতালে যাব। সরকারি হাসপাতালে গেলেই হবে বাবা, বেশি টাকা খরচ করার দরকার নাই। আমার মায়ের জন্য কত টাকা খরচ হলো সেটা আমি কখনো হিসাব করি না। কথাটা শুনে মার কথা বলতে পারলেন না। নিলয় ধীরে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর টেবিলের সামনে বসে চোখ বন্ধ করলো। কয়েক সেকেন্ড পর ধীরে ফোন বের করলো। একটা নাম্বারে কল দিল। ওপাশ থেকে সাথে সাথেই ভদ্র গলা ভেসে এলো, ইয়েস বস। কাল সকাল 10টার মধ্যে শহরের সবচেয়ে ভালো ডাক্তার আর প্রাইভেট কেবিন রেডি চাই। ডোন বস। আর একটা কথা, যেই হাসপাতাল হোক আমার পরিচয় যেন কেউ না জানতে পারে। ওপাশ নিঃশব্দ, কারণ সবাই জানে শ্যাডো নিজের পরিচয় লুকানোর ব্যাপারে কতটা ভয়ঙ্কর। পরের দিন সকাল ভোরে নরম আলো ধীরে ধীরে ছোট্ট টিনের ঘরটাকে আলোকিত করেছে। বাইরে পাখির ডাক, দূরে মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে আসছে। নিলয় খুব সকালে ঘুম থেকে উঠে গেছে। রাতে প্রায় ঘুমায়নি সে। বারবার শুধু মায়ের কাশির শব্দ কানে বাজছিল। সেই চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। ঠিক তখনই নীলা ঘুম জড়ানো চোখে বের হয়ে গেল। ভাইয়া তুমি এত সকালে উঠেছো কেন? আজকে তো মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। মা কি খুব অসুস্থ? কিছু হবে না ইনশাল্লাহ। কিন্তু তার নিজের মনেই ভয় কাজ করছে। ঠিক তখনই মা রুম থেকে বের হলেন। সাধারণ একটা শাড়ি পরা, মুখে ক্লান্তি স্পষ্ট, তবুও তিনি জোর করে হাসলেন। এত সকালে সবাই উঠে পড়েছিস কেন? আজকে কিন্তু কোনো কথা শুনবো না, ডাক্তার দেখাতেই হবে। আচ্ছা বাবা, যাব। কিছুক্ষণ পর সবাই একসাথে নাস্তা করলো। নিলয় খাওয়ার সময় বারবার মায়ের দিকে তাকাচ্ছে। কাশিটা এখনো আছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। নিলয়ের চোখ অন্ধকার হয়ে গেল। সে মনে মনে বলল, পৃথিবীর সব টাকা থাকলেও মায়ের কষ্ট কেন থামাতে পারি না। খাওয়া শেষ করে নিলয় মাকে নিয়ে বের হলো। পুরনো সাইকেলটা দেখে মা বললেন, বাবা রিক্সা নিলে হতো না? তুমি বসো, আমি ধীরে চালাবো। ভাইয়া মাকে সাবধানে নিও। নিলয় হেসে মাথা নাড়ল। তারপর মাকে নিয়ে রাস্তায় বের হয়ে গেল। রাস্তার মানুষগুলো সাধারণভাবেই তাকাচ্ছে। কেউ ভাবছেও না এই ছেলেটার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে। কেউ জানে না এই সাধারণ শার্ট পরা ছেলেটাই বিদেশের বড় বড় মানুষদের নিয়ন্ত্রণ করে। সে ঠিক সাধারণ মানুষের মতোই মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। একটা প্রাইভেট হাসপাতালের সামনে এসে নিলয় সাইকেল থামালো। হাসপাতালটা শহরের সবচেয়ে নামকরা। বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদরা এখানে চিকিৎসা করায়। মা হাসপাতালের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলেন। এই হাসপাতালে কেন আনলি বাবা? এখানে তো অনেক টাকা লাগবে। তুমি শুধু চিকিৎসা করাও, বাকি সব আমি দেখব। মা কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেলেন। হাসপাতালে ঢুকতেই কয়েকজন স্টাফ নিলয়ের দিকে তাকালো। সাধারণ শার্ট পরা একটা ছেলে তার মাকে ধরে নিয়ে এসেছে। ছেলে দেখে মনে হবে নিম্ন মধ্যবিত্ত পরিবার। রিসেপশনের মেয়ে একটু বিরক্ত গলায় বলল, কি সমস্যা? কাশি আর শ্বাসকষ্ট, ডাক্তার দেখাতে চাই।
মেয়েটা কিছু ফর্ম এগিয়ে দিল। নিলয় সব পূরণ করতে লাগলো। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা হাসপাতালের ডিরেক্টর ফোনে মেসেজ পেল। মেসেজে শুধু লেখা, ভিআইপি প্যাটেন্ট অ্যারাইভড, আইডেন্টিটি মাস্ট রিমাইন হিডেন। ডিরেক্টরের মুখ মুহূর্তেই বদলে গেল, কারণ সে জানে এই কোড কার জন্য আসে। তার বুক ধক করে উঠল। সে দূর থেকে নিলয়ের দিকে তাকালো। সাধারণ পোশাক, পুরনো স্যান্ডেল, চোখে শান্ত ভাব, কিন্তু ডিরেক্টরের কপালে ঘাম জমে গেল, কারণ সে জানে এই ছেলেটা চাইলে পুরো হাসপাতাল কিনে ফেলতে পারবে। তবুও সে দ্রুত নিজেকে সামলে নিল, নিলয় যেন কিছু বুঝতে না পারে। এদিকে মা ধীরে বললেন, বাবা, এত বড় হাসপাতালে আসা ঠিক হয়নি। তুমি শুধু বসো মা। কিছুক্ষণ পর ডাক্তার ডাকলো। ডাক্তারের কেবিনে ঢুকতেই ডাক্তার মায়ের রিপোর্ট দেখতে লাগলেন। কতদিন ধরে কাশি? অনেক দিন। কিন্তু আমাকে ঠিকভাবে বলেনি। অসুখ লুকিয়ে রাখলে তো হবে না। মা ছোট্ট বাচ্চাদের মতো চুপ করে বসে রইলেন। ডাক্তার চেক আপ করতে লাগলেন। স্টেথোস্কোপ নিয়ে শ্বাস শুনলেন, কিছু প্রশ্ন করলেন, তারপর কপাল কুঁচকে বললেন, কিছু টেস্ট করতে হবে। সিরিয়াস কিছু? রিপোর্ট না দেখে কিছু বলা যাবে না। এই টেস্টের দরকার নাই বাবা। দরকার আছে। তার গলায় এমন দৃঢ়তা ছিল যে মা আর কিছু বলতে পারলে না। টেস্টের জন্য নিয়ে যাওয়া হলো। রক্ত পরীক্ষা, এক্স-রে, আরও কিছু টেস্ট। পুরো সময়টা নিলয় মায়ের পাশেই ছিল। একবারও বিরক্ত হয়নি, বরং মাকে ছোট্ট বাচ্চার মতো সামলাচ্ছিল। হাসপাতালের স্টাফরা অবাক হয়ে দেখছিল, এত সাধারণ একটা ছেলে, কিন্তু তার চোখে মুখে অদ্ভুত ব্যক্তিত্ব। এদিকে হাসপাতালের ডিরেক্টর বারবার দূর থেকে নিলয়কে দেখছে। তার স্টাফ নিচু গলায় বলল, স্যার, উনি কি সত্যিই? চুপ, নাম মুখে আনবে না। স্টাফ ভয় পেয়ে গেল। ডিরেক্টরের চোখে স্পষ্ট টেনশন, কারণ পুরো কানাডার বিজনেস ওয়ার্ল্ড যার নাম শুনে ভয় পায়, সে আজ সাধারণ মানুষের মতো নিজের মাকে নিয়ে হাসপাতালে বসে আছে। হাসপাতালের করিডোর জুড়ে তখন মানুষের ভিড়। কেউ রিপোর্ট হাতে দৌড়াচ্ছে, কেউ ডাক্তার খুঁজছে, কেউ আবার চিন্তিত মুখে বসে আছে। আর সেই ভিড়ের মাঝে এক কোণায় চুপচাপ বসে আছে নিলয়। তার পাশে মা, মায়ের হাতে টেস্টের স্লিপ, চোখে মুখে ভয় আর অস্বস্তি। মাঝে মাঝেই তিনি বলছেন, বাবা, এত টেস্ট করানোর কি দরকার ছিল? দরকার ছিল বলেই করিয়েছি। কত টাকা খরচ হলো কে জানে। আবার টাকা নিয়ে চিন্তা? মা চুপ করে গেলেন, কারণ ছেলের চোখে এখন এমন এক জেদ যেটার সামনে তিনি কিছু বলতে পারেন না। এদিকে হাসপাতালের স্টাফরা বারবার আর চোখে নিলয়ের দিকে তাকাচ্ছে। সাধারণ একটা ছেলে, সস্তা শার্ট, পুরনো স্যান্ডেল, কিন্তু হাসপাতালের ডিরেক্টর নিজে বারবার খোঁজ নিচ্ছে, এটা সবার কাছে অদ্ভুত লাগছে। একজন নার্স নিচু গলায় আরেকজনকে বলল, ছেলেটা কে রে? দেখতে তো সাধারণই লাগছে। দূরে দাঁড়িয়ে থাকা ডিরেক্টর কথাটা শুনে গম্ভীর হয়ে গেল। সে নিচু গলায় বলল, পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মানুষগুলো দেখতে সবচেয়ে সাধারণ হয়। নার্স কিছুই বুঝল না। এদিকে নিলয় চুপচাপ বসে ফোনে কিছু দেখছে। স্ক্রিনে কোটি কোটি টাকার শেয়ার মার্কেট ওঠানামা করছে। একটা মেসেজ ভেসে উঠল, এনক্রিপ্টেড ডিল অ্যাপ্রুভ। নিলয় কোনো আগ্রহই দেখালো না। সে শুধু একবার মায়ের দিকে তাকালো। তার কাছে এই মুহূর্তে পৃথিবীর সব ব্যবসার চেয়ে মায়ের রিপোর্ট বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তখনই একজন নার্স এসে বলল, রিপোর্ট চলে এসেছে, ডাক্তার ডাকছেন। নিলয়ের বুক ধক করে উঠল। সে মাকে ধীরে ধরে ডাক্তার রুমের দিকে নিয়ে গেল। ডাক্তারের কেবিনে ঢুকতেই ডাক্তার রিপোর্টগুলো মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। কেবিনের ভেতর একদম নীরবতা। মা নার্ভাস হয়ে বসে আছেন। নিলয়ের চোখ স্থির ডাক্তারের উপর। কিছুক্ষণ পর ডাক্তার চশমা খুলে বললেন, ভয় পাওয়ার মতো কিছু না। নিলয় ধীরে শ্বাস ছাড়ল। মায়ের মুখেও স্বস্তি ফুটে উঠল। ডাক্তার আবারও বললেন, অনেক দিনের অবহেলার কারণে বুকে ইনফেকশন হয়েছে, শরীরও অনেক দুর্বল। নিলয়ের চোখ সাথে সাথে মায়ের দিকে গেল। মা মাথা নিচু করে বসে আছেন। ডাক্তার একটু কড়া গলায় বললেন, নিজের শরীরের প্রতি এত অবহেলা করলে চলবে? সংসারের চিন্তায় সময় পাই না ডাক্তার সাহেব। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। তারপর প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, নিয়ম করে ঔষধ খেতে হবে, সময় মতো খাবার খেতে হবে, বিশ্রাম নিতে হবে, আর টেনশন কম করতে হবে। সেটা আমি দেখব। 1 মাস ঠিকভাবে চললে অনেকটাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। নিলয়ের বুক থেকেও
যেন বিশাল একটা পাথর নেমে গেল। সে শান্ত গলায় বলল, থ্যাংক ইউ ডাক্তার। ডাক্তার নিলয়ের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। ছেলেটার চোখে অদ্ভুত নীরবতা। সাধারণ কোনো ছেলে না এটা তিনি বুঝতে পারছেন, কিন্তু কিছু বললেন না। বাইরে বের হতেই মা আবার শুরু করলেন, বাবা এত টাকা খরচ হলো? তুমি কি সারা জীবন শুধু টাকা নিয়েই ভাববে? তুমি সুস্থ থাকলেই আমার সব ঠিক আছে। কথাটা শুনে মায়ের চোখ আবারও ভিজে উঠল। তিনি ধীরে ছেলের মাথায় হাত রাখলেন। আল্লাহ তোকে সুখে রাখুক বাবা। নিলয় হেসে ফেলল। যে ছেলে চাইলে পুরো পৃথিবী কিনে নিতে পারে, সে শুধু মায়ের দোয়াতেই শান্তি খুঁজে পায়। শুধু ওষুধ নিয়ে তারা হাসপাতাল থেকে বের হয়ে এলো। হাসপাতালের ডিরেক্টর দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। নিলয় বের হওয়ার সময় শুধু একবার তার দিকে তাকালো। সে এক নজরে ডিরেক্টরের বুক কেঁপে উঠল, কারণ সেই চোখে ছিল ভয়ঙ্কর ঠান্ডা ক্ষমতা। কিন্তু পর মুহূর্তেই নিলয় আবার সাধারণ ছেলের মতো মায়ের হাত ধরে হাঁটতে লাগলো। বাইরে এসে মা বললেন, রিক্সা নিয়ে চল বাবা, তুই অনেক ক্লান্ত। তুমি বসো, আজকে সাইকেলেই যাব। মা অবাক হয়ে তাকালেন। নিলয় সাধারণত টাকা বাঁচানোর জন্য হাঁটতেই বেশি পছন্দ করে, কিন্তু তিনি কিছু বললেন না। সাইকেল বসে মা চারপাশ দেখতে লাগলেন। নিলয় চুপচাপ বসে আছে। হঠাৎ মা নিচু গলায় বললেন, একটা কথা বলি বাবা? বলো। তুই অনেক কষ্ট করিস না? কষ্ট না করলে মানুষ বড় হয় না মা। কিন্তু আমি চাই না তুই নিজের জীবনটা শুধু আমাদের জন্য শেষ করে দিস। আমার জীবন তো তোমাদের দিয়েই শুরু। সাইকেল ধীরে ধীরে ছোট্ট গলির দিকে ঢুকে গেল, আর দূরে আকাশে কালো মেঘ জমতে লাগলো। যেন খুব শীঘ্রই নিলয়ের জীবনে বড় কোনো ঝড় আসতে চলেছে। বিকেলের শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশে হালকা মেঘ জমেছে। ছোট্ট গলিটা পেরিয়ে সাইকেল এসে থামলো নিলয়দের টিনের বাড়ির সামনে। নিলয় আগে নেমে মাকে সাবধানে নামতে সাহায্য করলো। মা হালকা বিরক্ত গলায় বললেন, আমি এত বুড়ো হই নাই যে নামতে সাহায্য লাগবে। তুমি আমার কাছে সব সময় ছোট বাচ্চাই থাকবে। মা হেসে মাথা নাড়লেন। ঠিক তখনই ঘরের ভেতর থেকে নীলা দৌড়ে বের হয়ে এলো, মুখ ভর্তি দুশ্চিন্তা। ভাইয়া কি ধরা পড়লো মায়ের? সে প্রায় দৌড়ে এসে মায়ের হাত ধরে ফেললো। নিলয় নীলার মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, এমন কিছু না, ঠিক মতো ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। সত্যি? কিন্তু একটা কাজ তোর। কি কাজ? তুই শুধু দেখে রাখবি মা ঠিক মতো খায় নাকি আর ওষুধ খায় নাকি। মা আমার কথা শোনে? সে তো তোমার জন্য না খেয়ে বসে থাকে সারাদিন। আরে আমি কি ইচ্ছে করে করি নাকি? মা আর যদি কোনো অনিয়ম করে সাথে সাথে আমাকে জানাবি। ঠিক আছে ভাইয়া, আমি এখন থেকে মায়ের বডিগার্ড। নিলয় হেসে ফেলল। অনেকদিন পর এই ছোট্ট পরিবারটার মুখে একটু শান্তি ফিরেছে। ঘরে ঢুকতেই মা ধীরে খাটে বসে পড়লেন। হাসপাতালে যাওয়া, টেস্ট সব মিলিয়ে তিনি অনেক ক্লান্ত। নিলয় ব্যাগ থেকে ওষুধ বের করে টেবিলে সাজাতে লাগলো। তার চোখে এখন একদম অন্যরকম যত্ন। যে ছেলে বিদেশের কোটি কোটি টাকার ডিল কয়েক মিনিটে সামলায়, সে এখন মন দিয়ে মায়ের ওষুধের সময় লিখছে। নীলা অবাক হয়ে বলল, ভাইয়া তুমি ডাক্তারদের থেকেও বেশি সিরিয়াস। কারণ রোগীটা আমার মা। কথাটা শুনে মা চুপ করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার বুকের ভেতর কেমন অদ্ভুত শান্তি লাগছে। গরিব সংসার, হাজার কষ্ট, তবুও ছেলেটা কখনো বিরক্ত হয় না। হঠাৎ মা নিচু গলায় বললেন, আজ তোর কলেজ গেলি না? না। আমার জন্য? আমার মা অসুস্থ আর আমি কলেজে গিয়ে বসে থাকবো? আল্লাহ তোকে অনেক বড় করুক বাবা। নিলয় এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। অনেক বড়। যদি মা জানতেন তার ছেলে ইতিমধ্যে পৃথিবীর অনেক বড় মানুষদের একজন। কিন্তু নিলয় শুধু মুচকি হাসলো। সন্ধ্যা নামতেই নীলা পড়তে বসলো। মা ওষুধ খেয়ে শুয়ে পড়লেন, আর নিলয় সে চুপচাপ নিজের ছোট্ট রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। বাইরে থেকে এই রুমটা অসাধারণ, কিন্তু ভেতরে ঢুকলে যেন অন্য জগৎ। টেবিলের ওপর কয়েকটা মনিটর, এনক্রিপ্টেড সিস্টেম, বিশেষ সার্ভার লাইন। নিলয় চেয়ার টেনে বসতে স্ক্রিনগুলো একে একে জ্বলে উঠল। ঠিক তখনই সিকিউর নেটওয়ার্ক একটা নক আসলো। শ্যাডো প্রাইভেট সার্ভার ইনকামিং রিকোয়েস্ট। নিলয়ের চোখ ঠান্ডা হয়ে গেল। সে রিকোয়েস্ট ওপেন করলো। স্ক্রিনে একটা এনক্রিপ্টেড মেসেজ ভেসে উঠল। জরুরি কাজ, একটা আইডি হ্যাক করতে হবে। নিচে একটা সোশ্যাল মিডিয়া আইডি আর কিছু তথ্য দেওয়া। নিলয় ধীরে টাইপ করলো। কারণ
লোকটা মেয়েদের ব্ল্যাকমেইল করে, অনেক প্রমাণ আছে, কিন্তু সরাসরি ধরা যায় না। নিলয়ের চোখ মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। সে মেয়েদের উপর অন্যায় একদম সহ্য করতে পারে না। স্ক্রিনে আবার মেসেজ এলো। আমাদের সাথেও আছে। নিলয় কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ঠান্ডা গলায় টাইপ করলো। কাজ শুরু হচ্ছে। মুহূর্তের মধ্যেই পুরো রুমের পরিবেশ বদলে গেল। স্ক্রিনে দ্রুত কোড ভেসে উঠতে লাগলো। এক্সেসিং টার্গেট, ফেয়ারওয়েল ডিটেক্টেড, বাইপাসিং সিকিউরিটি। নিলয়ের আঙ্গুলগুলো এত দ্রুত চলছে যেন মেশিনও হার মেনে যায়। তার চোখে এখন সেই ভয়ঙ্কর শান্তি, যে শান্তির আড়ালে লুকিয়ে থাকে ঝড়। এদিকে বাইরে মা ধীরে নীলাকে বলছে, তোর ভাইটা খুব চুপচাপ হয়ে গেছে না? কিন্তু ভাইয়া আমাদের অনেক ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় ওর ভেতরে অনেক কিছু লুকানো। ভাইয়া সুপার হিরো হলে কেমন হতো বলো তো? মা হেসে ফেললেন, কিন্তু তারা কেউ জানেই না এই মুহূর্তে তাদের সেই সাধারণ ছেলেটাই অন্ধকার দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর নাম হয়ে উঠেছে শ্যাডো, যার এক ক্লিকেই মানুষের লুকানো মুখোশ খুলে যায়। রাত গভীর হচ্ছে। ছোট্ট টিনের ঘরটার বাইরে শুধু কুকুরের ডাক আর বাতাসের শব্দ। ভেতরে নিলয়ের রুমে নীল আলো জ্বলছে। মা আর নীলা অনেক আগেই ঘুমিয়ে গেছে, কিন্তু নিলয়ের রাত এখনো শেষ হয়নি। সে চুপচাপ চেয়ারে বসে আছে, সামনে একের পর এক স্ক্রিন খোলা। তার আঙ্গুলগুলো কিবোর্ডের উপর এমনভাবে চলছে যেন এটা তার শরীরেই একটা অংশ। স্ক্রিনে ভেসে উঠছে টার্গেট লিঙ্কেড, ডিপ এক্সেস, এনিটেশন, সোশ্যাল গ্রিল এক্সট্রাক্টিং। নিলয়ের চোখ একদম ঠান্ডা। এই কাজটা তার কাছে নতুন কিছু না, কিন্তু আজ তার ভেতরে অদ্ভুত একটা রাগ কাজ করছে। লোকটা শুধু ব্ল্যাকমেলই করেনি, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। নিলয়ের ঠোঁট শক্ত হয়ে গেল। নিলয় নিচু গলায় বলল, এই ধরনের মানুষদের বেঁচে থাকার অধিকার নেই। আঙ্গুলগুলো আরো দ্রুত চলতে লাগলো। স্ক্রিনে একের পর এক ফাইল খুলছে, ছবি, চ্যাট, ব্যাংক ট্রানজ্যাকশন, গোপন ভিডিও, সবকিছু বের হয়ে আসছে। নিলয় খুব ঠান্ডা মাথায় সব আলাদা ফোল্ডারে সাজিয়ে রাখছে। ব্ল্যাকমেল এভিডেন্স কমপ্লিট, আইডেন্টিটি ফুলি এক্সপোজ, ব্যাকআপ আপলোডেড। কয়েক মিনিট পর স্ক্রিনে শেষ লাইনে ভেসে উঠল, সিস্টেম কম্প্রোমিসড, টার্গেট কমপ্লিট। নিলয়ের মুখে এক মুহূর্তের জন্য হালকা সন্তুষ্টি ফুটল। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, জানালার বাইরে তাকালো। আকাশে হালকা ভোরের আলো ফুটতে শুরু করেছে। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, খেলা শেষ। তারপর ল্যাপটপ বন্ধ করে দিল। সবকিছু আবার ঢেকে রেখে সে বিছানায় একটু শুয়ে পড়ল। কয়েক ঘন্টার ঘুম, তারপর আবার সেই সাধারণ জীবন। সকাল সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। নিলয় খুব অল্প ঘুমিয়ে উঠে পড়ল। মুখে পানি দিয়ে শার্ট ঠিক করে আবার সে সাধারণ ছেলেটা। পুরনো ব্যাগ কাঁধে নিয়ে সে কলেজের দিকে রওনা দিল। কলেজের গেট, চারপাশে ছাত্রছাত্রীদের ভিড়, কেউ হাসছে, কেউ গল্প করছে। নিলয় ভিতরে ঢুকতেই সবার মতোই হাঁটছে, কিন্তু তার চোখে রাত জাগা ক্লান্তি স্পষ্ট। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠ, কিরে, তোর চোখ মুখের এই অবস্থা কেন? ঘুমাসনি রাতে? ঘুমাবো না কেন, ঘুমিয়েছি। মিথ্যা বলিস না। মায়ের একটু শরীর খারাপ ছিল, তাই চিন্তায় ছিলাম। কি হয়েছে আন্টির? এই তো কাশির সমস্যা, সারা রাত ধরে কাশছিল। ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ, কালকেই নিয়ে গেছিলাম, সেজন্যই তো আসতে পারিনি। এখন কেমন আছে? ঠিক আছে। কথাটা বললেও তার চোখে এখনো চিন্তা লুকানো। ঠিক তখনই কলেজের গেটের দিকে হঠাৎ একটা গাড়ি এসে থামলো। সবাই তাকালো। আখি চৌধুরী, সাদা ড্রেস, খোলা চুল আর সেই পরিচিত রাজকীয় স্টাইল। সে গাড়ি থেকে নামতেই চারপাশে হালকা ফিসফাস, কিন্তু আজ কিছু একটা আলাদা। আখির চোখ সরাসরি ভিড়ভেদ করে নিলয়ের দিকে চলে গেল। নিলয় তখন সিয়ামের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আখির কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তার চোখে কৌতূহল, একটু অস্বস্তি আর অদ্ভুত টান। সে নিজেই বুঝতে পারছে না কেন এই ছেলেটাকে বারবার চোখে পড়ে। সিয়াম হঠাৎ কানে কানে বলল, দেখলি, আমি বলেছিলাম না আখি তোকে খালি চোখে দেখে। বেশি কথা বলিস না। আমি তো সত্যি বলি। নিলয় মাথা নেড়ে হাঁটা শুরু করলো, কিন্তু পেছন থেকে আখির দৃষ্টি তখনও তার উপরেই।
সে যেন বুঝতে পারছে না এই সাধারণ ছেলেটার ভেতরে এমন কি আছে যা তাকে বারবার টেনে নিচ্ছে। আর নিলয়, সে শুধু সামনে হাঁটছে যেন কিছুই হয়নি, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা রাতের অন্ধকার কেউই দেখতে পাচ্ছে না। ক্লাসরুমে তখন একদম শান্ত পরিবেশ। স্যার বোর্ডে লিখে লেকচার দিচ্ছে আর পুরো ক্লাস মন দিয়ে শুনছে। জানালার পাশ দিয়ে হালকা রোদ এসে পড়েছে বেঞ্চগুলোর ওপর, কিন্তু এই শান্ত ক্লাসের ভেতরে দুইটা জিনিস একদম আলাদা। একটা হলো শ্যামের দুষ্টুমি, আরেকটা হলো আখির অদ্ভুত দৃষ্টি। নিলয় চুপচাপ বসে আছে, খাতায় কিছু নোট লিখছে, কিন্তু তার মন পুরোপুরি ক্লাসে নেই। এমন না সে সবকিছুই খেয়াল করেছে, কিন্তু বাইরে থেকে সেটা বোঝার উপায় নেই। হঠাৎ শ্যাম কনুই দিয়ে ধাক্কা দিল। এই শোন কি? ভাই, আমার মনে হয় আকে তোর প্রেমে পড়েছে। কি বলছিস তুই? আরে সত্যি বলছি, তুই খেয়াল কর, ক্লাস শুরুর থেকে ও তোকে শুধুই দেখছে। নিলয় সামনের দিকে তাকালো। সামনের সারিতে বসে আছে আখি, সাদা ইউনিফর্ম, খোলা চুল আর হাতে কলম, কিন্তু তার চোখ বারবার নিলয়ের দিকে চলে যাচ্ছে। একবার স্যারের দিকে, তারপর আবার নিলয়। নিলয় চোখ সরিয়ে দিয়ে নিয়ে নিচু গলায় বলল, ধুর, কি বলিস? আমি কি মিথ্যা বলি নাকি? আখি কত বড় লোক জানিস? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? ভালোবাসা কি গরিব বড়লোক দেখে হয় নাকি? আর আমি তোকে বলে দিচ্ছি, ওই মেয়ে তোকে ফলো করছে ঠিকভাবে, এমন ভাবে তাকায় যেন তুই ক্লাসের ছাত্র না, ওর মাথার ভেতরের কোন রহস্য। তুই বেশি সিনেমা দেখিস? না ভাই, আমি বাস্তব দেখি। সবাই বই বন্ধ করে মনোযোগ দাও। পুরো ক্লাস চুপ হয়ে গেল, কিন্তু আখির চোখ তখনও এক সেকেন্ডের জন্য নিলয় থেকে সরল না। নিলয় সেটা অনুভব করলো। সে কলম দিয়ে খাতায় লিখতে লাগলো, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে। সে নিজের মনে ভাবলো, মেয়েটা বারবার তাকায় কেন? দেখলি, আবার দেখছি। চুপ থাক। আচ্ছা ঠিক আছে, চুপ থাকবো, কিন্তু একটা কথা মনে রাখিস। কি? কেউ যদি বারবার কারো দিকে তাকায়, সেটা কৌতূহল না, সেটা টান। নিলয় কিছু বলল না, কিন্তু এবার সে সত্যি আখির দিকে একবার তাকালো। ঠিক সেই মুহূর্তে আখির চোখও তার দিকে ছিল। দুজনের চোখ এক সেকেন্ডের জন্য মিলল। আখি দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু সেই এক সেকেন্ডেই কিছু একটা হয়ে গেল। নিলয়ের বুকের ভেতর হালকা অস্বস্তি, আর আখির মুখে অদ্ভুত লজ্জা। সে নিজেকে সামলে নিল। স্যার আবার পড়ানো শুরু করলো। ক্লাস চলতে লাগলো, কিন্তু তিনজনের মাথার ভেতরে তিনটা আলাদা চিন্তা। সিয়াম হাসছে আর ভাবছে প্রেম। আখি নিজেকে বোঝাতে চেষ্টা করছে আমি তাকাইনি, আর নিলয় ভাবছে এই মেয়েটা আসলে চাইটা কি। ক্লাস শেষের দিকে সিয়াম আবার কানে কানে বলল, দেখ, আমি বলেছি না, সময় গেলে তুই নিজেই বুঝবি। তুই চুপ থাকলে বেশি ভালো। ভালোবাসা নিয়ে কথা বললে তুই ভয় পাও কেন রে? নিলয় কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। আর দূরে বসে থাকা আখি একবার চুপচাপ তার দিকে তাকিয়ে আবার বইয়ের দিকে চোখ নামালো, কিন্তু তার কলম আর ঠিকমতো লিখছে না, কারণ মনটা কোথাও আটকে গেছে। ক্লাস শেষ হয়ে গেছে, ধীরে ধীরে পুরো ক্লাসরুম খালি হয়ে যাচ্ছে। সবার মধ্যে ক্যান্টিনে যাওয়ার তারা, হুড়োহুড়ি, হাসাহাসি, ব্যাগ গোছানোর শব্দ, সব মিলিয়ে একটা ব্যস্ত পরিবেশ। সিয়াম আগেই ক্যান্টিনে চলে গেছে, সাথে কয়েকজন বন্ধু। শুধু ক্লাসরুমের এক কোণে এখনো বসে আছে আখি, তার সামনে খোলা খাতা, হাতে কলম, কিন্তু সে লিখছে না, শুধু চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে আছে, মনে মনে কিছু একটা ভাবছে। হঠাৎ দরজার দিকে পায়ের শব্দ শোনা গেল। আখি মাথা ঘুরিয়ে তাকাতেই একটু চমকে উঠল। নিলয় সে একা ক্লাসরুমে ঢুকছে, তার চোখে সেই শান্ত ঠান্ডা ভাব। আখি একটু অপ্রস্তুত হয়ে সোজা হয়ে বসলো। নিলয় ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো, কিছুক্ষণ চুপ, তারপর সরাসরি জিজ্ঞেস করলো, তুমি বারবার আমাকে কেন দেখো? আমি না তো, কই দেখি তোমাকে? আমি দেখি না। তাহলে কি তুমি টেরা? কি কি বললে তুমি? সত্যি বলছি, তুমি যদি না দেখে থাকো তাহলে হয় তুমি ভুল দেখো, না হলে টেরা। আখি এক মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেল, তার গাল লাল হয়ে উঠল রাগ আর লজ্জায় মিশে। তুমি তুমি এমন কথা বলো কিভাবে? নিলয় ধীরে তার সামনে থাকা বেঞ্চে বসলো, তার চোখ একদম আখির দিকে স্থির। কিছু বলতে চাইলে বলতে পারো।
না না, আমি কিছু বলতে চাই না। সত্যি বলতে চাও না? আখি এবার একটু অস্বস্তিতে পড়ে গেল। তার হাতের কলমটা শক্ত করে ধরলো, চোখ নামিয়ে নিল। না, আসলে কিছু না। কিন্তু তোমার চোখ মুখ অন্য কথা বলছে। এই কথাটা যেন আখির মাথায় ধাক্কার মতো লাগলো। সে একদম থমকে গেল। তার বুকের ভেতর অদ্ভুত একটা ধুকপুকানি শুরু হলো। আখি আর চোখ তুলতে পারছে না। নিলয় ধীরে আরো একটু সামনে ঝুঁকলো। তার কণ্ঠ এবার আরো নরম কিন্তু তীক্ষ্ণ। তুমি যদি কিছু বলতে না চাও ঠিক আছে, কিন্তু বারবার তাকানো সেটা লুকানো যায় না। আখি এবার একদম লজ্জায় লাল হয়ে গেল। সে দ্রুত মুখ ঘুরিয়ে বলল, আমি বললাম তো কিছু না। নিলয় এবার হালকা হেসে উঠল। নিলয়ের সেই হাসি অদ্ভুত, না পুরো রাগ, না পুরো মজা। সে ধীরে উঠে দাঁড়ালো। ঠিক আছে, না বলতে চাইলে জোর করব না। তবে একটা কথা, মানুষ যখন বারবার কারো দিকে তাকায় তখন সেটা সাধারণ কৌতূহল না। এই কথাটা বলে সে একটু থেমে গেল। আখির হৃদস্পন্দন বেড়ে গেল। নিলয় ধীরে বলল, সেটা বা কৌতূহল বা কিছুটা অভ্যাস অথবা অন্য কিছু। আখি আর কিছু বলতে পারলো না। তার গলা শুকিয়ে গেছে। নিলয় একবার তার দিকে তাকিয়ে দরজার দিকে হাঁটা দিল। যাওয়ার আগে শুধু একটা লাইন বলল, যেটাই হোক বেশি চোখে পড়লে লুকানো যায় না। নিলয় চলে গেল। আখি তখনও বসে আছে, চোখ নামানো, গাল লাল, আর বুকের ভেতর একটা অজানা অস্থিরতা। সে নিজেই বুঝতে পারছে না এই সাধারণ খ্যাত ছেলেটা তার চিন্তাগুলোকে এত সহজে নড়াচড়া করাচ্ছে কেন। কলেজের ক্যান্টিন তখন ভিড় ভাট্টায় ভরপুর। টেবিলগুলোর চারপাশে ছাত্রছাত্রীদের আড্ডা, চায়ের কাপের শব্দ আর হাসাহাসি মিলিয়ে একটা ব্যস্ত পরিবেশ। নিলয় ধীরে ধীরে ক্যান্টিনে ঢুকলো। তার মুখ একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি, কিন্তু চোখে সে একই শান্ত ঠান্ডা ভাব। দূরের টেবিল থেকে সিয়াম হাত নাড়িয়ে ডাক দিল, এইখানে কি রে, এত দেরি হলো কেন? তেমন কিছু না, এমনি। আবার এমনি এমনি? তোর এত খোঁজাখুঁজি কেন? খোঁজাখুঁজি না, তুই নিজেই রহস্য। নিলয় কিছু বলল না। ওরা দুজন মিলেই সাধারণ খাবার অর্ডার দিল, ডাল ভাত আর ডিম ভাজি। খুব সাধারণ, ঠিক যেমন নিলয়ের জীবন বাইরে থেকে দেখা যায়। খাবার আসার অপেক্ষায় দুজন চুপচাপ বসে আছে। হঠাৎ পাশের টেবিল থেকে কয়েকটা ছেলে মেয়ের হাসির শব্দ ভেসে এলো। এই দেখ, ক্ষেত্রে আবার ক্যান্টিনে বসেছে। ওর কি আর লজ্জা শরম আছে নাকি? সারাদিন পুরনো শার্ট পরে ঘুরে বেড়ায়। সত্যি বললে এমন মানুষদের কলেজে না আসাই ভালো। তাদের কথা একটু একটু করে জোরে হচ্ছে, চারপাশের কয়েকজনও শুনতে পাচ্ছে। সিয়াম মুখ শক্ত করে ফেললো। সে নিচু গলায় বলল, আবার শুরু হলো। কিন্তু নিলয় কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শুধু চুপচাপ বসে আছে। মনে হচ্ছে সে শুনছেই না, কিন্তু তার আঙুল টেবিলে ধীরে ধীরে ঠুকঠাক করছে, একটা শান্ত অদ্ভুত তাল। পাশের টেবিলের ছেলেটা আবারও বলল, দেখ, ওর দিকে তাকালে মনে হয় কলেজের স্টাফ ক্লিনার। সবাই হেসে উঠল। কেউ কেউ ফিসফিস করলো, কেউ। সিয়াম এবার রেগে উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই নিলয় হাত তুলে তাকিয়ে দিল। নিলয় খুব শান্ত গলায় বলল, বস। ওরা তোকে অপমান করছে। আমি শুনছি। তারপরও কিছু বলবি না? কথা বললেই কি মানুষ বদলায়? এই কথাটা বলার সময় তার চোখ শান্ত, কিন্তু ভেতরে কিছু একটা ধীরে ধীরে জমছে। পাশের ছেলেগুলো আবার হাসছে। গরিব মানুষ আবার বড় বড় কথা শোনে, দেখো। এইবারও নিলয় চুপ, কিন্তু এবার তার চোখ একটু ধীরে উঠল। সে সরাসরি ওই টেবিলের দিকে তাকালো। চুপ, একদম নীরব দৃষ্টি। এমন দৃষ্টি যে হাসির শব্দ ধীরে ধীরে কমে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। ছেলেগুলোর একজন একটু অস্বস্তি বোধ করলো, কিন্তু আবার জোর করে হেসে বলল, কি দেখিস, সমস্যা আছে? নিলয় ধীরে উঠে দাঁড়ালো। পুরো ক্যান্টিনে হঠাৎ যেন একটা চাপা নীরবতা নেমে এলো। সিয়াম নিচু গলায় বলল, দোস্ত শান্ত থাক। নিলয় একবার তাকালো তার দিকে, তারপর আবার ওই টেবিলের দিকে। নিলয়ের গলায় এবার শান্ত কিন্তু ভারী স্বর, সমস্যা তোদের মাথায়। সবাই থমকে গেল। নিলয় ধীরে এগিয়ে গেল একদম কাছে। তার চোখ ঠান্ডা, তার গলায় কোনো রাগের চিৎকার নেই, আছে ভয়ঙ্কর শান্ততা। আমাকে নিয়ে কথা বলছিস, সমস্যা নাই,
কিন্তু মানুষের সম্মান নিয়ে খেলিস কেন? ও এখন বড় বড় নৈতিকতা শেখাচ্ছিস? আমি কিছু শিখাই না, আমি শুধু দেখি মানুষ আসলে কতটা নিচে নামতে পারে। বেশি কথা বললে থাম। এই একটা শব্দেই পরিবেশ বদলে গেল। ক্যান্টিনে একদম চুপ। নিলয়ের চোখ সরু হয়ে গেছে, তার কণ্ঠ আরো নিচু হয়ে গেল। আবার বলতো আমি কি? ছেলেটা একটু থমকে গেল, তার আত্মবিশ্বাস কমে আসছে, কিন্তু মুখ বাঁচাতে আবার বলল। ক্ষেত। আর কিছু বলতে পারল না। নিলয়ের চোখে এক মুহূর্তে কিছু একটা জ্বলে উঠল। সে ধীরে সামনে এগিয়ে গেল। সিয়াম উঠে দাঁড়িয়ে বলল। শেষবার বললি। পরিবেশ জমে গেল, সবাই নিঃশ্বাস ধরে আছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিলয় আর কিছু করল না। সে হঠাৎ থেমে গেল, চোখ সরিয়ে নিল, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে বলল। আজ না। কিন্তু তার চোখ বলছে অন্য কথা, কারণ অপমান সে ভুলে যায় না, সে শুধু সময়ের জন্য রেখে দেয়। আর সময় যখন আসে তখন অপমানটাই ইতিহাস হয়ে যায়। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। কলেজ ছুটি হয়ে গেছে অনেকক্ষণ। রাস্তা জুড়ে এখন ছাত্রছাত্রীদের ভিড় কমে এসেছে। নিলয় আর সিয়াম পাশাপাশি হাঁটছে, দুজনের কাঁধে ব্যাগ। সামনে লম্বা রাস্তা, চারপাশে হালকা বাতাস, কিন্তু আজ নিলয় খুব চুপচাপ। সাধারণত সিয়ামই বেশি কথা বলে আর নিলয় শুধু হালকা উত্তর দেয়, কিন্তু আজ যেন সে আরো বেশি নীরব। সিয়াম কয়েকবার তাকিয়ে অবশেষে বলেই ফেলল। কি রে ভাই, এত শান্ত কেন? কিছু না। তোর এই কিছু না কথাটা শুনতে শুনতে আমি বুড়ো হয়ে যাব। তাহলে? নিলয় কিছুক্ষণ চুপ করে থাকলো। রাস্তার পাশে কয়েকটা ছোট বাচ্চা খেলছে, একজন ভেলপুরি বিক্রি করছে। দূরে আজানের শব্দ ভেসে আসছে। এই সাধারণ দৃশ্যগুলোর মাঝে নিলয় নিচু গলায় বলল। এমনিতেই প্রতিদিন মানুষের কথা শুনতে ভালো লাগে না। সিয়াম থেমে গেল। সে বুঝতে পারছে নিলয় আজ সত্যি কষ্ট পেয়েছে। সিয়াম ধীরে বলল। ওদের কথা এত মনে নিস না। মনে নিতে চাই না, কিন্তু প্রতিদিন একই জিনিস শুনতে শুনতে মানুষ ক্লান্ত হয়ে যায়। গরিব হওয়াটা কি সত্যি এত বড় অপরাধ? না। তাহলে সবাই এমনভাবে কথা বলে কেন, যেন গরিব মানেই মানুষ না? কারণ মানুষ টাকাকে সম্মান করে, মানুষকে না। সত্যি? কিন্তু একটা কথা লিখে রাখ, একদিন তুই অনেক বড় হবি, তখন এই মানুষগুলো তোর সামনে দাঁড়ানোর সাহসও পাবে না। বড় মানুষ হওয়া এত সহজ না। তুই আলাদা, তোর চোখে একটা জিনিস আছে। কি? আগুন। তুই বাইরে থেকে শান্ত, কিন্তু আমি জানি তুই একদিন এমন কিছু করবি যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যাবে। বেশি সিনেমা দেখিস? আরে সত্যি বলছি, তুই সাধারণ না। এই কথাটা শুনে নিলয়ের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত কিছু ফুটে উঠল, যেন সে মনে মনে বলছে। তুই যদি সত্যিটা জানতি। কিন্তু সে কিছু বলল না। রাস্তার পাশে একটা দোকান থেকে চায়ের গন্ধ আসছে। সিয়াম হঠাৎ বলল। চল চা খাই। টাকা নাই। ধুর, আমি খাওয়াবো। নিলয় হেসে ফেলল। দুজন রাস্তার পাশের ছোট্ট দোকানে গিয়ে দাঁড়ালো। চায়ের কাপ হাতে নিয়ে সিয়াম আবারও বলল। আচ্ছা, একটা কথা বল। বল। আখের ব্যাপারে তোর কি মনে হয়? আবার শুরু করলি? আরে ভাই, মেয়েটা যেভাবে তাকায়। ও বড় লোকের মেয়ে, আমাদের জগৎ আলাদা। মানুষ আলাদা হয় টাকায় না, মনে। নিলয় কিছু বলল না। সে দূরে তাকিয়ে চায়ের চুমুক দিল। ঠিক তখনই তার ফোনে হালকা ভাইব্রেশন হলো। স্ক্রিনে একটা এনক্রিপ্টেড নোটিফিকেশন ভেসে উঠল। শ্যাডো অ্যাক্সেস রিকোয়েস্টেড। নিলয়ের চোখ মুহূর্তে বদলে গেল। এক সেকেন্ডের জন্য তার ভেতরে সে ভয়ঙ্কর শান্ত মানুষটা যেন জেগে উঠল, কিন্তু পর মুহূর্তেই সে ফোন লক করে ফেলল। সিয়াম কিছু খেয়াল করেনি। সে তখনও হেসে বলছে। দেখিস, একদিন আখি নিজে তোকে প্রপোজ করবে। অসম্ভব। কিন্তু সে জানে না, অসম্ভব জিনিসই তার জীবনের সবচেয়ে বেশি ঘটে। গভীর রাত, শহরের আলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে। দূরের রাস্তাগুলো প্রায় ফাঁকা, কোথাও কোথাও শুধু গাড়ির হালকা শব্দ। একদিকে বিশাল চৌধুরী বাড়ি, ঝলমলে আলো, বিলাসবহুল সাজসজ্জা, বড় বড় রুম, আর অন্যদিকে শহরের এক কোনায় ছোট্ট টিনের ঘর, যেখানে একটা পুরনো ফ্যান ঘুরছে ধীরে ধীরে। দুই জগৎ, দুই জীবন। কিন্তু আজ দুজন মানুষের ঘুমিয়ে উড়ে গেছে। আখির রুম। বড় জানালার পাশে দাঁড়িয়ে আছে আখি।
হালকা বাতাসে তার চুল উড়ছে। বিছানার উপর খোলা বই পড়ে আছে, কিন্তু সে পড়ছে না। তার মাথার ভেতর শুধু একজন মানুষ ঘুরছে। নিলয় আঁখি ধীরে ধীরে বিছানায় বসলো, নিজের মনকেই যেন প্রশ্ন করলো, আমার কেন নিলয়কে এত দেখতে ইচ্ছে করে? সে চোখ বন্ধ করলো। মুহূর্তে ভেসে উঠলো নিলয়ের শান্ত মুখ, তার গভীর চোখ, সেই অদ্ভুত আত্মবিশ্বাস। আখির বুকের ভেতর কেমন ধক করে উঠলো। কেন ওকে এত ভালো লাগে? উফ, এটা কি হচ্ছে আমার সাথে? ওকে কি আমি ভালোবেসে ফেলেছি? এই কথাটা বলতে সে নিজেই থেমে গেল। তার বুক কেঁপে উঠল ভালোবাসা। সত্যি, সে জানালার বাইরে তাকালো। তার মাথায় হঠাৎ বাবার মুখ ভেসে উঠল। কঠিন গম্ভীর মানুষ, চৌধুরী পরিবারের সম্মান নিয়ে যার অহংকার অনেক। আখি ধীরে বলল, কিন্তু ওদের সাথে তো আমাদের একদম যায় না। বাবা জানতে পারলে হয়তো খুব রাগ করবে। কিছুক্ষণ চুপ, তারপর হঠাৎ বালিশটা জড়িয়ে ধরলো, একদম ছোট্ট বাচ্চাদের মতো। কিন্তু আমি কি করব? আমি তোকে না দেখে একটুও থাকতে পারছি না। তার মনে পড়েছে নিলয়ের কথা। তার দৃষ্টি আজ ক্লাসরুমে কাছে এসে কথা বলল, তোমার চোখ মুখ অন্য কথা বলছে। এই লাইনটা মনে পড়তেই আখির মুখ আবারও লাল হয়ে গেল। সে মুখ ঢেকে ফেললো বালিশে। উফ, ছেলেটা এইভাবে কথা বলে কেন? কিন্তু ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠল। সে নিজেই বুঝতে পারছে না এই সাধারণ ছেলেটার মাঝে এমন কি আছে যেটা তাকে বারবার টেনে নিচ্ছে। এদিকে নিলয় রুম, রাত প্রায় 2টা, পুরো ঘর অন্ধকার, শুধু মনিটরে নীল আলো জ্বলছে। নিলয় চুপচাপ বসে আছে, চোখে ক্লান্তি নেই, বরং ভয়ঙ্কর স্থিরতা। স্ক্রিনে একের পর এক কোড ভেসে উঠছে, এক্সেস গ্রান্টেড, ফিনান্সিয়াল নেটওয়ার্ক ব্রাঞ্চেড, ট্র্যাকিং হাইডেন্ট অ্যাকাউন্টস। তার আঙ্গুলগুলো অবিশ্বাস্য দ্রুততায় চলছে। এই মুহূর্তে সে আর সাধারণ কলেজ স্টুডেন্ট না, সে শ্যাডো, যার নাম শুনে ডার্ক ওয়েব পর্যন্ত কেঁপে ওঠে। একটা ভিডিও কল ভেসে উঠল। নিলয় রিসিভ করতেই ওপাশে তার কানাডার ম্যানেজার। স্যার, ইউরোপের প্রজেক্টে সমস্যা হয়েছে। সলভ ইট। তারা বলেছে আপনি ছাড়া। আমি এখন বাংলাদেশে। আর একটা কথা মনে রাখো, আমি না থাকলেও আমার সিস্টেম চলে। সরি স্যার। কল কেটে গেল। নিলয় আবার কাজে মন দিল। স্ক্রিনে হঠাৎ একটা ফাইল ওপেন হলো, সেখানে কলেজের কিছু ডাটা। নিলয়ের চোখ কয়েক সেকেন্ড স্থির হয়ে গেল, কারণ একটা নাম ভেসে উঠেছে, আখি চৌধুরী। নিলয় ব্রু কুচকালো। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ফাইলটা বন্ধ করে নিল। নিলয় নিচু গলায় বলল, অযথা কারো ব্যক্তিগত জীবনে ঢোকা আমার কাজ না। সে আবার কাজে ফিরে গেল। কিন্তু অদ্ভুতভাবে আজ তার মাথায়ও একটা মুখ বারবার ভেসে উঠছে, আখি। মেয়েটার লজ্জা পাওয়া মুখ, বারবার তাকানো, আর সেই চোখ। নিলয় বিরক্ত হয়ে মাথা ঝাঁকালো। ফালতু চিন্তা। সে আবার মনিটরের দিকে তাকালো, কিন্তু কাজের মাঝেও আজ তার মন পুরোপুরি স্থির না। আর দূরে কোথাও একটা মেয়ে একই আকাশের নিচে বসে একজন খ্যাত ছেলেকে ভাবছে। আর সেই ছেলেটাই পুরো পৃথিবীর অন্ধকার দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর নাম, শুক্রবার সকাল। আজ কলেজ বন্ধ। সকালের এই একই দিনটা নিলয় পুরোটা সময় বাসে থাকে, তাই ছোট্ট এই ঘরটায় আজ যেন অন্যরকম আনন্দ। সকালে নরম রোদ জানালা দিয়ে ভেতরে ঢুকছে, বাইরে পাখির ডাক, দূরে মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের শব্দ, সব মিলিয়ে শান্ত একটা সকাল। নীলা আজ খুব ভোরেই ঘুম থেকে উঠে গেছে, কারণ আজ তার ভাই বাসায় থাকবে। সে রান্নাঘরে ঢুকে মায়ের পাশে দাঁড়িয়ে খুশি গলায় বলল, মা, আজ ভাইয়াকে কোথাও যেতে দেব না। আরে বাবা, ও কি ছোট বাচ্চা নাকি? সারা সপ্তাহ তো বাসায় থাকিই না, আজকে আমার ভাই শুধু আমার। মা মুচকি এসে মেয়ের মাথায় হাত রাখলেন, কিন্তু তার নিজের মনও আজ খুশি, কারণ শুক্রবার ছাড়া সত্যি ছেলেটাকে ঠিক মতো পাওয়া যায় না। সারাদিন কলেজ, তারপর টিউশনি, আবার রাতে নিজের রুমে কাজ। মাঝে মাঝে মা ভাবে ছেলেটা এত চাপ কিভাবে সামলায়। তিনি রান্নাঘরে দাঁড়িয়ে ভাবছেন আজ কি রান্না করবেন। ছেলের পছন্দের কিছু করতে ইচ্ছে করছে, কিন্তু সংসারের হিসাবও তো আছে। তিনি নিজের মনেই বললেন, একটু ডিম ভুনা করি? না থাক, ছেলেটা মাংস পছন্দ করে। ঠিক তখনই বাইরের দরজার শব্দ হলো। নীলা দৌড়ে বের হয়ে গিয়ে চিৎকার করে উঠল,
ভাইয়া এসেছে? মা রান্নাঘরে থেকে বের হয়ে থমকে গেলেন। নিলয় দুই হাতে বড় বড় বাজারে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মাছ, মাংস, সবজি, ফল, দুধ, এক গাদা বাজার। নীলার চোখ একদম গোল হয়ে গেল। এত বাজার কেন ভাইয়া? আরে আজ তো বাসায় থাকবো, সবাই মিলে ভালো মন্দ খাবো। আজ আমরা মাছ মাংস খাবো? এত টাকা কোথায় পেলি বাবা? মা, তোমাকে আমি বলেছি কখনো টাকা নিয়ে চিন্তা করবে না। শুধু কিনলেই তো হবে না বাবা, হিসাব করে চলতে হয়। নিলয় এবার মায়ের সামনে এসে দাঁড়ালো, তার চোখে অদ্ভুত কোমলতা। মা, তোমরাই আমার সব। আমি যদি কোটি টাকাও কামাই করি সেটা তোমাদেরই জন্য। কথাটা শুনে মা হতবাক হয়ে তাকিয়ে রইলেন। ছেলেটা কথাগুলো এত সহজভাবে বলল, কিন্তু তার চোখে ছিল গভীর সত্যি। নিলয় আবার বলল, তোমরা কখনো টাকা নিয়ে চিন্তা করবা না, যখন যা লাগবে শুধু আমাকে বলবা। আল্লাহ তোকে ভালো রাখুক বাবা। ও মা, ইলিশ মাছও এনেছো? আমার বোনের পছন্দ। তুমি পৃথিবীর সেরা ভাইয়া। নিলয়ের মুখে শান্ত হাসি ফুটে উঠল। এই ছোট ছোট মুহূর্তগুলোই তার আসল শান্তি। যে ছেলে কোটি কোটি টাকার মালিক, সে সবচেয়ে বেশি খুশি হয় বোনের হাসি দেখে। মা বাজারের দিকে তাকিয়ে আবার বললেন, এত কিছু না আনলেও পারতি। আজকে কিন্তু আমি অনেক খাবো। আমিও। মা হেসে ফেললেন। অনেকদিন পর এই ঘরে এত হাসির শব্দ। তারপর সবাই মিলে রান্নার কাজে লেগে পড়ে। নীলা আলু কাটতে গিয়ে হাত কেটে ফেলতে বসলো। নিলয় সাথে সাথে বলল, এই সাবধানে। উফ, আমি তো শিখেছি। আমার মেয়ের রান্না শিখতে আরো 10 বছর লাগবে। মা! পুরো ঘর হাসিতে ভরে উঠল। কিছুক্ষণ পর রান্নাঘর জুড়ে ইলিশ ভাজার গন্ধ ছড়িয়ে গেল। নিলয় দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ মা আর বোনকে দেখছে। তার চোখ ধীরে নরম হয়ে গেল। এই দৃশ্যটার জন্যই সে সব করে। এই দুইজন মানুষ যেন কখনো কষ্ট না পায়। ঠিক তখনই তার ফোনে হালকা ভাইব্রেশন হলো। স্ক্রিনে এনক্রিপ্টেড নোটিফিকেশন, এমার্জেন্সি মিটিং রিকোয়েস্ট, কানাডা। নিলয়ের চোখ এক মুহূর্তের জন্য ঠান্ডা হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই সে ফোন সাইলেন্ট করে রাখলো। আজ শুক্রবার, আজ সে শুধু ছেলে, শুধু ভাই, কোনো শ্যাডো না। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। ছোট্ট ঘরটার ভেতর এখন শুধু রান্নার দারুণ গন্ধ। ইলিশ মাছ ভাজা, গরুর মাংস, ডাল আর গরম ভাতের গন্ধে পুরো বাসা যেন উৎসবের মতো হয়ে উঠেছে। মা শেষবারের মতো রান্না নেড়ে চুলা বন্ধ করলেন। কপালে হালকা ঘাম জমেছে। নীলার সাথে সাথে দৌড়ে গিয়ে বলল, মা, শেষ। আমি আর অপেক্ষা করতে পারছি না। তোর তো সবসময় শুধু খাওয়ার চিন্তা। ভালো খাবার সামনে থাকলে কে অপেক্ষা করে বলো? আমিও আর অপেক্ষা করতে পারছি না। দেখছো মা, ভাইও আমার দলে। মা হেসে মাথা নাড়লেন। তারপর 3 জন মিলে মাটিতে বসে খেতে শুরু করলো। গরম ভাতের ধোয়া উঠছে। নীলা বারবার মাংস নিচ্ছে আর নিলয় মাঝে মাঝে মায়ের প্লেটে খাবার তুলে দিচ্ছে। মা বিরক্ত হয়ে বললেন, আরে বাবা, এত দিচ্ছিস কেন? ডাক্তার কি বলেছে ভুলে গেছো? ঠিক মতো খেতে হবে। না খেলে আমি কিন্তু ভাইয়াকে বলে দেবো। তোমরা 2 ভাই বোন মিলে আমাকে একদম বন্দি বানিয়ে ফেলেছো। নিলয় অনেকদিন পর এত শান্তভাবে খাচ্ছে। এই মুহূর্তে যেন তার জীবনে কোনো ঝামেলা নেই, না ডার্ক ওয়েব, না কোটি টাকার ব্যবসা, না শ্যাডো পরিচয়। সে শুধু একটা সাধারণ ছেলে, নিজের পরিবার নিয়ে খুশি। খেতে খেতে নীলা হঠাৎ বলল, ভাইয়া, তোর বউকে কিন্তু আমি অনেক জ্বালাবো। আগে ওর বউ তো আসুক। আমার মনে হয় ভাইয়ার কোনো সিক্রেট প্রেম আছে। বেশি কথা বললে মাছটা নিয়ে নিব। না না, আমি চুপ। পুরো ঘর আবার হাসিতে ভরে উঠল। দুপুরের পর সবাই একটু বিশ্রাম নিল। মা ঘুমিয়ে পড়লেন। নীলাও ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। শুধু নিলয় জানালার পাশে বসে আছে। বাইরে বিকেলের নরম আলো, তার হাতে ফোন, চোখে অদ্ভুত শান্ত ভাব। হঠাৎ ফোনে টুং করে মেসেজ আসলো। নিলয় স্ক্রিনের দিকে তাকালো। আননোন নাম্বার। সে গ্রুপ কুচকে মেসেজ ওপেন করলো। নিলয়, একটু দেখা করতে পারবে? মেসেজটা পড়েই নিলয়ের ঠোঁটের কোণে ধীরে হাসি ফুটলো, কারণ নাম্বারটা সে চিনে ফেলেছে। আখি। নিলয় কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তার চোখে সে রহস্যময় শান্তি। তারপর মনে মনে হাসলো। শেষ পর্যন্ত অনুভূতির কাছেই হার মানছে আখি। সে ধীরে রিপ্লাই করলো, কোথায়? লেকের পাশে যে ক্যাফেটা আছে সেখানে।
নীলয় স্ক্রিনের দিকে তাকিয়ে হালকা হাসলো। তার মনে হচ্ছে আখি অনেক ভেবে চিন্তে মেসেজ দিয়েছে, কারণ মেয়েটা সহজে নিজের অনুভূতি প্রকাশ করার মানুষ না। ঠিক তখনই আবার মেসেজ এলো। আসবে? নীলয় ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে টাইপ করলো। ঠিকানা পাঠাও। আখি সাথে সাথে লোকেশন পাঠিয়ে দিল। লোকেশন দেখে নীলয় হালকা ব্রু তুলল। শহরের অনেক নামি জায়গা, সে নিচু গলায় বলল। বড় লোকদের জায়গা। কিন্তু তার চোখে বিন্দুমাত্র সংকোচ নেই, কারণ পৃথিবীর সবচেয়ে দামি জায়গাগুলো তার জন্য নতুন কিছু না। সে শুধু নিজের পরিচয়টা লুকিয়ে রেখেছে। ঠিক তখনই আরেকটা মেসেজ এলো। আর হ্যাঁ, আসতেই হবে। এই মেসেজটা পড়ে নীলয় সত্যি সত্যি হেসে ফেলল। তার চোখে কেমন যেন মজা ফুটে উঠল। মেয়েটা জেদিও আছে। সে ধীরে উঠে দাঁড়ালো, জানালার বাইরে আকাশের দিকে তাকালো। বিকেলের আলো ধীরে ধীরে কমে আসছে, আর কোথাও একজন মেয়ে বসে অপেক্ষা করছে একটা সাধারণ খ্যাত ছেলের জন্য। সে আসলে সাধারণ না। বিকেলের শেষ আলো ধীরে ধীরে শহরের উপর নেমে এসেছে। লেকের পাশে ক্যাফেটা ঝলমলে আলোয় ভরে উঠেছে। চারপাশে কাপলদের ভিড়, হালকা মিউজিক বাজছে, আর কাচের দেয়ালের বাইরে লেকের পানিতে আলো ঝিকমিক করছে। এই জায়গাটায় সাধারণত শহরের ধনী পরিবারগুলো ছেলে মেয়েরাই আসে, আর আজ সেখানে এক কোণের টেবিলে বসে আছে আখি। আজ তাকে অন্যদিনের চেয়েও বেশি সুন্দর লাগছে। হালকা গোলাপি রঙের ড্রেস, খোলা চুল, চোখে হালকা কাজল। সে বারবার দরজার দিকে তাকাচ্ছে। তার বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা কাজ করছে। নিজের মনেই বলল, উফ, আমি এত নার্ভাস হচ্ছি কেন? ম্যাম, অর্ডার। আরেকজন আসবে, তারপর দিব। ওয়েটার মাথা নেড়ে চলে গেল। আখি আবার দরজার দিকে তাকালো। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো নীলয়। সাধারণ শার্ট, পুরানো জিন্স, চোখে সেই শান্ত দৃষ্টি। প্রতিদিনের মতোই সাধারণ, কিন্তু আখির চোখে সে বাকিদের থেকে আলাদা। একটুও খারাপ লাগলো না তার, বরং নিলয়কে দেখেই তার মুখে অজান্তে হাসি ফুটে উঠল। নিলয় চারপাশে একবার তাকালো। দামি সাজসজ্জা, বড়লোকদের পরিবেশ। তারপর ধীরে আখির টেবিলের সামনে এসে দাঁড়ালো। আখি একটু নার্ভাস হলেও হাসি দিয়ে বলল, বসো। এত বড় ক্যাফেতে ডাকলে কেন? কেন? এখানে কি আমাকে মানায়? কেন মানবে না? দেখো, আমার পোশাক আশাক এত দামি না। সে নিজের শার্টের দিকে তাকালো। সাধারণ, পুরানো। আখির বুকটা কেমন করে উঠল, কারণ ছেলেটা কথাগুলো বলছে খুব স্বাভাবিকভাবে, কিন্তু তার ভেতরে কষ্টটা বোঝা যায়। আখি ধীরে বলল, পোশাক দিয়ে মানুষ বিচার করা উচিত না। সবাই তোমার মতো ভাবে না। আমি অন্যদের মতো না। এই কথাটা শুনে নীলয়ের চোখে অদ্ভুত একটা ঝিলিক ফুটল। সে মনে মনে হাসলো। মেয়েটা সত্যিই আলাদা। স্যার, অর্ডার। কি খাবে তুমি? তুমি যা খাবে। তাহলে তো শুধু চা আর সিঙ্গারা অর্ডার করতে হবে। আখিও হেসে ফেলল। অনেকদিন পর সে এভাবে স্বাভাবিকভাবে হাসছে। না, আজকে একটু ভালো কিছু খাওয়া হবে। আচ্ছা। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেল। কিছুক্ষণ দুজনের মাঝেই নীরবতা। আখি চুপচাপ নীলয়ের দিকে তাকিয়ে আছে। আজ কাছ থেকে ছেলেটাকে আরো অন্যরকম লাগছে। চোখ দুটো খুব গভীর, শান্ত, কিন্তু যেন অনেক কিছু লুকানো। নীলয় সেটা বুঝে ফেললো। সে হালকা হেসে বলল, আবার তাকানো শুরু? আমি তাকাইনি। তাহলে কি আজও টেরা হয়ে গেছো? তুমি না, একদম অসহ্য। নীলয় মনে মনে হাসলো। সে বুঝতে পারছে আখি ধীরে ধীরে তার সামনে দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক তখনই আখি ধীরে বলল, একটা কথা বলবো? বলো। তুমি সব সময় এমন চুপচাপ কেন? সব মানুষ নিজের গল্প বলতে পছন্দ করে না। তোমার মাঝে অনেক রহস্য, সবাইকে না। নীলয় এবার তার দিকে তাকালো। তার ঠোঁটে ধীরে একটা রহস্যময় হাসি ফুটল। রহস্য মানুষকে ভয় পাইয়ে দেয়, সবাইকে না। নীলয়ের চোখ কয়েক সেকেন্ড আখির চোখে স্থির হয়ে রইল, আর সেই মুহূর্তে দুজনের মাঝে নীরবতা যেন অন্যরকম হয়ে গেল। ক্যাফেটার ভিতরে তখন নরম মিউজিক বাজছে। চারপাশে কাপলদের আস্তে আস্তে কথা বলার শব্দ, কফির গন্ধ আর লেকের পাশের হালকা বাতাস সব মিলিয়ে পরিবেশটা অদ্ভুত শান্ত। টেবিলের ওপর দুটো কফির কাপ। আখি চুপচাপ বসে আছে।
আর নিলয় ধীরে কফির কাপে চুমুক দিল। তার চোখ স্বাভাবিক, মুখেও শান্ত ভাব, কিন্তু আখির বুকের ভেতর তখন ঝড় চলছে। সে বারবার নিজের হাত মুঠো করছে, মনে মনে বলছে, বলবো না, বলবো না, আই লাভ ইউ। নিলয় ঠিক তখনই কফি খাচ্ছিল। কথাটা শুনে সে সাথে সাথে বিষম খেলো, কাঁচতে লাগলো। আখি একদম চমকে উঠে বলল, আরে আস্তে, এত শখ খাওয়ার কি আছে? নিলয় কয়েক সেকেন্ড কাঁচতে কাঁচতে তার দিকে তাকালো, তারপর পানি খেয়ে বলল, শখ খাওয়ার মতোই তো কথা বললে। আখি ঠোঁট কামড়ে নিচে তাকালো, মুখটা একদম লাল হয়ে গেছে, কিন্তু এবার সে নিজেকে সামলে নিল। পারি না নাকি বলতে? নিলয় কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে কোনো মজা নেই, সে সত্যি সিরিয়াস। কিন্তু নিলয় নিচু গলায় বলল, অবশ্যই বলতে পারো, কিন্তু আমাকে কেন? আমাকে কি তোমার সাথে মানায়? কথাটা বলার সময় তার চোখে হালকা তিক্ততা ফুটে উঠল। সে আবার নিজের শার্টের দিকে তাকালো। সাধারণ কাপড়, সাধারণ জীবন। আখির বুকটা কেমন করে উঠল। সে ধীরে বলল, তোমাকে এত সব ভাবতে হবে না। বাস্তবতা না ভেবে থাকা যায়? আমার তোমাকে ভালো লাগে, ব্যাস। তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তোমার চোখের দিকে তাকাতে ভালো লাগে, তুমি যখন রাগ করো তখনও ভালো লাগে, তুমি যখন চুপচাপ থাকো তখনও। নিলয় চোখে অদ্ভুত ঝিলিক ফুটল। সে খুব কম মানুষকে নিজের সামনে এত খোলামেলা হতে দেখেছে। আখি আবারও বলল, আমি জানি তুমি গরিব, জানি তোমার জীবন আমার মতো না, কিন্তু আমার মন তো এসব বোঝে না। আমি চেষ্টা করেছি নিজেকে থামাতে, পারিনি। কথাগুলো বলতে বলতে আখির চোখ একটু ভিজে উঠল। সে নিচু গলায় বলল, আমি সারা দিন তোমার কথাই ভাবি। নিলয় এবার চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তার ভেতরে অদ্ভুত অনুভূতি কাজ করছে, কারণ কেউ তাকে শ্যাডো হিসেবে ভালোবাসে না। সবাই ভয় পায়, সম্মান করে, কিন্তু এই মেয়েটা, সে ভালোবেসেছে নিলয়কে, সেই সাধারণ ছেলেটাকে। নিলয় ধীরে বলল, যদি একদিন জানতে পারো আমি তোমার ভাবনার মতো না। মানে? কিছু না। সে আবার কফির কাপে চুমুক দিল, কিন্তু এবার তার চোখ আগের মতো স্থির নেই। আখি ধীরে বলল, তুমি কিছু বলবে না? নিলয় তাকালো। আখির চোখে ভয়, যেন সে উত্তর শুনতে ভয় পাচ্ছে। নিলয় নিচু গলায় বলল, তুমি জানো তো তোমার পরিবার কখনো এটা মেনে নিবে না। আমি পরিবারকে বোঝাবো। সবকিছু এত সহজ না আখি। তুমি শুধু বলো, তোমার আমার প্রতি কিছুই অনুভূতি নেই? প্রশ্নটা শুনে নিলয় থেমে গেল। তার চোখ কয়েক সেকেন্ড আখির চোখে স্থির রইল। নীরবতা, শুধু দূরের মিউজিক বাজছে। তারপর নিলয় ধীরে চোখ সরিয়ে নিল। আমি এমন জীবন বেছে নিয়েছি যেখানে অনুভূতি দুর্বলতা হয়ে যায়। আখি কিছুই বুঝলো না পুরোপুরি, কিন্তু সে বুঝলো নিলয়ের ভেতরে অনেক অন্ধকার লুকানো। তবুও তার মন আরো বেশি টান অনুভব করলো। আখি ধীরে হাত বাড়িয়ে নিলয়ের হাত ছুঁয়ে দিল। নিলয় এক মুহূর্ত থেমে গেল। আখি খুব আস্তে বলল, তাহলে আমাকে তোমার দুর্বলতা হতে দাও। কথাটা শুনে নিলয়ের বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগলো, কারণ বহু বছর পর কেউ তার শক্ত মুখোশের আড়ালে থাকা মানুষটাকে ছুঁতে চেষ্টা করেছে। ক্যাফেটার ভেতরে তখনও হালকা মিউজিক বাজছে, কিন্তু আখির কানে এখন কিছুই ঠিক মতো ঢুকছে না। তার পুরো মন শুধু নিলয়ের দিকে। আর নিলয়, সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ধীরে চেয়ারটা সরিয়ে উঠে দাঁড়ালো। আখি একদম থমকে গেল, তার বুক ধক করে উঠল। নিলয় শান্ত মুখে বলল, অনেক রাত হয়ে যাচ্ছে, আমাদের যাওয়া উচিত। এই বলে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। আখি কয়েক সেকেন্ড বোঝারই চেষ্টা করলো কি হলো। তারপর বুকের ভেতর হঠাৎ কেমন ফাঁকা লাগলো। সে নিচের দিকে তাকালো, চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে কেউ তার ভেতরটা চেপে ধরেছে। শেষ পর্যন্ত নিলয় তাকে ফিরিয়ে দিল। তার গলা কেঁপে উঠল, খুব আস্তে ভাঙা কণ্ঠে বলল, আমাকে তোমার পছন্দ না, তাই না? কথাটা শুনে নিলয়ের পা থেমে গেল। চারপাশে মুহূর্তের জন্য সবকিছু যেন নীরব হয়ে গেল। নিলয় কয়েক সেকেন্ড পেছন ফিরে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে আবার আখির দিকে ফিরে এলো। আখি মাথা নিচু করে বসে আছে, তার চোখের কোণে জল চিকচিক করছে। নিলয় তার সামনে এসে দাঁড়ালো। আখি ধীরে মুখ তুলতেই দেখলো নিলয় খুব গভীরভাবে তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে অদ্ভুত কিছু আছে, শান্ত কিন্তু ভয়ঙ্কর টান।
আখির বুক কেঁপে উঠল। নিলয় ধীরে একটু ঝুঁকে এলো। আখি হতবাক হয়ে তাকিয়ে আছে। পরের মুহূর্তেই নিলয় খুব আস্তে আখির ঠোঁটে একটা চুমু খেলো। সময় যেন থেমে গেল। আখির পুরো শরীর কেঁপে উঠল। তার চোখ বড় হয়ে গেল। মুহূর্তের জন্য সে নিঃশ্বাস নিতেও ভুলে গেল। নিলয় কয়েক সেকেন্ড পর ধীরে সরে এলো। তারপর খুব নিচু গলায় বলল, দেখো তোমাকে পছন্দ করি নাকি করি না। আখির গাল এক মুহূর্ত লাল হয়ে গেল। সে একদম লজ্জায় নিচে তাকিয়ে ফেলল। তার বুকের ভেতর এত জোরে ধুকপুক করছে যে মনে হচ্ছে পুরো ক্যাফে শুনতে পাচ্ছে। নিলয় মুচকি হেসে তার দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে আখিকে এত অসহায় লজ্জা পেতে দেখল। আখি তোতলাতে লাগলো। তুমি এটা কি করলে? উত্তর দিলাম, আখি 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে গেছে। নিলয় এবার একটু ঝুঁকে নিচু গলায় বলল, গরিবের রানী হওয়ার জন্য তৈরি থাকুন ম্যাডাম। আখির সাথে সাথে মুখ তুলে তাকালো। তার চোখে অবাক আর আনন্দ একসাথে। মানে এখন আর পিছু হটার সুযোগ নাই। আখির ঠোঁটে ধীরে হাসি ফুটে উঠল। সেই হাসিতে কেমন শিশু সুলভ খুশি। সে নিচু গলায় বলল, আমি তো আগেই হার মেনে গেছি। নিলয়ের চোখ কয়েক সেকেন্ড তার মুখে স্থির রইল। আজ প্রথমবার তার ভেতরের বরফে ঢাকা অংশে একটু উষ্ণতা লাগছে। কারণ এই মেয়েটা তাকে তার টাকার জন্য না, তার পরিচয়ের জন্য না, শুধু নিলয় হিসেবে ভালোবেসেছে। ঠিক তখনই আখি দুষ্টুমি করে বলল, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে মেরে ফেলবে। তোমার বাবা আমাকে চিনে না। আর তুমি নিজেকে কি ভাবো? যেদিন চিনবে সেদিন ভয় পাবে। আখি কথাটার মানে বুঝলো না পুরোপুরি, কিন্তু তার মনে আবার সেই একই অনুভূতি হলো। এই ছেলেটার মাঝে ভয়ঙ্কর বড় কোনো রহস্য লুকানো আছে। পরের দিন সকাল, কলেজ ক্যাম্পাস আজ অন্যদিনের মতোই ব্যস্ত। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আবার কেউ ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে গল্প করছে। কিন্তু আজ নিলয়কে একটু অন্যরকম লাগছে। তার মুখে হালকা হাসি, চোখেও অদ্ভুত শান্তি। যে ছেলেটা সাধারণত সব সময় গম্ভীর থাকে, আজ তাকে কেমন হালকা লাগছে। গেট দিয়ে ভেতরে ঢুকতেই দূর থেকে সিয়াম চিৎকার করে উঠল, এই নিলয়! নিলয় তাকিয়ে হালকা হাসলো। সিয়াম দৌড়ে এসে তার পাশে হাঁটতে হাঁটতে বলল, কিরে, আজ এত খুশি কেন? একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আর আমাকে বলিস নাই? তোকে বলাই হয়নি। তুই বিয়ে করে ফেললেও মনে হয় পরে জানাবি। আচ্ছা বল এখন কি হয়েছে? আখি তো আমাকে কাল ক্যাফেতে ডেকে প্রপোজ করেছে। 1 সেকেন্ড 2 সেকেন্ড সিয়াম পুরো হা হয়ে দাঁড়িয়ে রইল, মুখ খোলা, চোখ বড় বড়। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অসম্ভব খবর শুনেছে। কি? তার চিৎকারে আশেপাশের কয়েকজন তাকিয়ে ফেলল। নিলয় সাথে সাথে বলল, আস্তে পাগল। ভাই, আমি জানতাম। আমি আগেই বলেছিলাম মেয়েটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তারপর কি হলো? তুই কি বললি? না দাঁড়া, তুই অজ্ঞান হয়েছিস? না। তাহলে? উত্তর দিয়েছি। কিভাবে? নিলয় চুপ, শুধু হালকা হাসছে। সিয়াম কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ চোখ বড় করলো। দাঁড়া, তুই কিছু করেছিস? ইয়া আল্লাহ, আমার ভদ্রবন্ধু শেষ। নাটক কম কর। চুমু খাইছিস? ও, সত্যি খাইছিস? তুই একটু আস্তে কথা বলতে পারিস না? ভাই, খ্যাত থেকে সরাসরি রোমান্টিক হিরো। তারপর কি বলেছে আকি? বললাম গরিবের রানী হওয়ার জন্য তৈরি থাকতে। ভাই, তুই একদম সিনেমার হিরো। নিলয় হেসে ফেলল। অনেকদিন পর সে এত স্বাভাবিকভাবে হাসছে। সিয়াম এবার একটু সিরিয়াস হয়ে বলল, কিন্তু একটা কথা বল। কি? আখের পরিবার যদি জানতে পারে সমস্যা হবে। নিলয়ের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত ঠান্ডা ভাব ফুটে উঠল। সে শান্ত গলায় বলল, আমি কাউকে ভয় পাই না। সিয়াম ভ্রু কুঁচকালো, কারণ মাঝে মাঝে নিলয়ের কথাবার্তা এমন হয় যেন সে সত্যি ভয় পায় না কিছু। ঠিক তখনই কলেজ গেটে একটা দামি গাড়ি এসে থামলো। সবাই তাকালো। গাড়ি থেকে নামলো আখি। আজ হালকা নীল ড্রেসে তাকে অসাধারণ লাগছে। সে নামতেই চারপাশের অনেক ছেলে তাকিয়ে রইল, কিন্তু আখির চোখ সরাসরি গিয়ে থামলো নিলয়ের উপর। আর নিলয়ের ঠোঁটের কোণে ধীরে হাসি ফুটে উঠল। সিয়াম সাথে সাথে কনুই মেরে বলল, ভাবি এসে গেছে। চুপ কর।
আখি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে, তার চোখে লাজুক হাসি, কিন্তু আশেপাশে কেউ জানে না এই সাধারণ ছেলেটার হাতেই এমন ক্ষমতা আছে যেটা চাইলে পুরো পৃথিবীর সিস্টেম কাঁপিয়ে দিতে পারে। গভীর রাত, পুরো বাড়ি তখন ঘুমে নীরব। শুধু নিলয় রুমের দরজার নিচ দিয়ে হালকা নীল আলো বের হচ্ছে। মনিটরের সামনে বসে আছে নিলয়। স্ক্রিনে কোটি কোটি টাকার গ্রাফ, আন্তর্জাতিক কোম্পানির ডাটা, শেয়ার মার্কেটের রিপোর্ট ভেসে উঠছে। এই মুহূর্তে সে আর সাধারণ কলেজ স্টুডেন্ট না, সে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ক্ষমতাধর মানুষ। হঠাৎ ফোনে কল আসলো, স্ক্রিনে ভেসে আসলো ম্যানেজার কানাডা। নিলয় কল রিসিভ করলো। হ্যাঁ। স্যার আপনাকে আসতে হবে। কিসের জন্য? অ্যাওয়ার্ড অনুষ্ঠান, কানাডার সবচেয়ে বড় বিলিয়নারকে পুরস্কার দেওয়া হবে। এবারের সম্মানটা আপনি পাচ্ছেন স্যার। নিলয়ের চোখে বিন্দুমাত্র উত্তেজনা নেই, যেন এসব তার কাছে খুব সাধারণ। নিলয় শান্ত গলায় বলল, কবে? আগামী পরশু। ওকে, আমি চলে আসব। থ্যাংক ইউ স্যার। কল কেটে গেল। নিলয় কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর ধীরে জানালার বাইরে তাকালো। বাংলাদেশের ছোট্ট অন্ধকার গলি, আর কয়েকদিন পর এই সাধারণ ছেলের আসল পরিচয় পুরো পৃথিবী দেখবে। পরদিন সকাল, মা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন। নীলা টেবিলে বসে মোবাইল দেখছে। নিলয় ধীরে এসে বলল, মা, কি বাবা? 2 দিনের জন্য একটু বাইরে যেতে হবে। কোথায়? বন্ধুরা ঘুরতে যাচ্ছে, অনেক রিকোয়েস্ট করেছে, যেতেই হবে। মা কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার ছেলে খুব কমই কোথাও যেতে চায়, তাই এবার আর না করলে না। আচ্ছা যা, কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করবি। আচ্ছা। ভাইয়া আমাকে ছাড়া ঘুরতে যাবে? তুই বড় হ। আমি বড়ই। পুরো ঘরে হালকা হাসির পরিবেশ তৈরি হলো, কিন্তু কেউ জানে না এই ঘুরতে যাওয়া আসলে ব্যক্তিগত জেটে কানাডা যাওয়া। কয়েক ঘন্টা পর বিশাল প্রাইভেট জেট আকাশে উঠছে। জেটের ভেতরে বসে আছে নীলয়। সাদা শার্ট, কালো কোট, চোখে আত্মবিশ্বাস। এই রূপে তাকে কেউ চিনতে পারবে না। সে আর বাংলাদেশের সাধারণ খ্যাত ছেলে না, সে নিলয় খান, কানাডার টপ বিলিয়নিয়ার। 2 দিন পর কানাডার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান, বিশাল হলরুম, চারপাশে আন্তর্জাতিক ব্যবসায় মিডিয়া, ক্যামেরা, মঞ্চ জুড়ে আলো ঝলমল করছে। উপস্থাপক মাইকে বলল, And now this award from Canada's youngest and most powerful billionaire goes to কয়েক সেকেন্ড উত্তেজনা, তারপর পুরো হল কেঁপে উঠল এক নামে। নিলয় খান। পুরো হল দাঁড়িয়ে তালি দিতে লাগলো। ধীরে ধীরে মঞ্চে উঠল নিলয়। কালো স্যুটে তাকে ভয়ঙ্কর সুদর্শন লাগছে, চোখে ঠান্ডা আত্মবিশ্বাস। মিডিয়ার ক্যামেরা একের পর এক ফ্ল্যাশ করছে, পুরো পৃথিবী দেখছে তাকে। পুরস্কার তার হাতে তুলে দেয়া হলো। উপস্থাপক বলল, at such a young age he control billions. নিলয় মাইকের সামনে দাঁড়ালো, কিন্তু তার মুখে কোনো অহংকার নেই। শান্ত গলায় শুধু বলল, সাকসেস মিন্স নাথিং ইফ ইউ ফরগেট দ্য পিপল ইউ লাভ। পুরো হল আবার তালি দিয়ে উঠল। এদিকে বাংলাদেশ নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে। বাংলাদেশি তরুণ এখন কানাডার সবচেয়ে বড় বিলিয়নিয়ার। স্ক্রিনে নিলয়ের ছবি ভেসে উঠছে। সেই নিলয়, কলেজের সাধারণ খ্যাত ছেলে। নীলাদের বাসা, নীলার টিভির সামনে বসেছিল। হঠাৎ স্ক্রিনে নিলয়কে দেখে সে একদম জমে গেল। তার মুখ হা হয়ে গেছে। মা! মা রান্নাঘর থেকে বের হয়ে টিভির দিকে তাকিয়ে থমকে গেলেন। তার হাত থেকে গ্লাস পড়ে গেল প্রায়। স্ক্রিনে তাদের ছেলের ছবি, স্যুট পরা। হাজার মানুষের ভিড়ে দাঁড়িয়ে নিউজ রিপোর্টার বলছে, তিনি বহু বছর ধরে নিজের পরিচয় গোপন রেখেছিলেন। এটা আমার নিলয়। ভাইয়া এত বড় লোক! এটা কি সে নিলয়? অসম্ভব। যে ছেলেকে তারা খ্যাত বলে অপমান করত, সে কানাডার টপ বিলিয়নিয়ার। সিয়াম নিউজ দেখে চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিল। ইয়া আল্লাহ, আমার বন্ধু বিলিয়নিয়ার! তাই তো বলি, ছেলেটার ভাবই আলাদা ছিল। আর আখি, সে নিজের রুমে বসে টিভির দিকে তাকিয়ে আছে, চোখে অবিশ্বাস্য। স্ক্রিনে নিলয়, সে একই চোখ, সে একই শান্ত মুখ, কিন্তু আজ সে পুরো অন্য মানুষ। আখির বুক কেঁপে উঠল। সে আস্তে বলল, নিলয়। তার মাথায় বারবার একটা কথাই ঘুরছে, যেদিন চিনবে সেদিন ভয় পাবে। আখির চোখ ভিজে উঠল, কারণ আছে বুঝলো সে যাকে ভালোবেসেছে সে সাধারণ কেউ না। পরের দিন সকাল, ছোট্ট বাড়িটার সামনে একটা কালো গাড়ি এসে থামলো। আশেপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ এমন গাড়ি এই এলাকায় খুব কমই আসে।
গাড়ি দরজা খুলে ধীরে নেমে এলো নিলয়। সাধারণ পোশাকই পরেছে, কিন্তু আজ তার মধ্যে অন্যরকম একটা ব্যক্তিত্ব ফুটে উঠেছে। গতকালের পর আর কেউ তাকে আগের মতো সাধারণ ভাবতে পারছে না। নিলয় দরজার সামনে আসতেই ভেতর থেকে মা দৌড়ে বের হয়ে এলেন, চোখে পানি, মুখে হাসি। বাবা ফিরে এসেছিস? হ্যাঁ মা। মা এখনো বিশ্বাস করতে পারছে না যে ছেলেটাকে নিয়ে তিনি এত কষ্ট করেছেন, সেই ছেলে আজ কোটি কোটি টাকার মালিক। ঠিক তখনই নীলা দৌড়ে এসে দাঁড়ালো, কিন্তু তার মুখ ফুলে আছে। আমি তোর ওপর রাগ করেছি। কেন? তুই এতদিন মিথ্যে কেন বলেছিস আমাদের? তুই যে এত বড় বিলিনিয়ার কখনো বলিসনি। নিলয় কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, তার চোখ ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল। মা আর নীলা দুজনেই তার দিকে তাকিয়ে আছে। নিলয় ধীরে চেয়ারে বসলো, তারপর নিচু গলায় বলতে শুরু করলো। যেদিন বাবাকে তার পরিবার অপমান করে তাড়িয়ে দিয়েছিল। মায়ের মুখ সাথে সাথে মলিন হয়ে গেল, পুরনো কষ্টগুলো যেন আবার সামনে ভেসে উঠল। নিলয় আবার বলল, বাবার সব সম্পত্তি লিখে নিয়ে আমাদের ফাঁকি দিয়েছিল, আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম এর থেকে 1000 কোটি টাকার সম্পদ আমি করব। মা চুপচাপ চোখের পানি মুছলেন। নিলয়ের গলা আরো ভারী হয়ে উঠল। আমি ওদের দেখিয়ে দিতে চেয়েছিলাম আমি কতটা উপরে উঠতে পারি, যতটা উপরে উঠলে ওরা তাকাতেও পারবে না আমার দিকে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। নীলার চোখ ভিজে উঠেছে, মায়ের বুক গর্ভে ভরে যাচ্ছে। নিলয় ধীরে মুচকি হাসলো। আজ আমি এতটা উপরে উঠে গেছি, ওরা চাইলেও আর আমার দিকে তাকাতে পারবে না। আমি জানতাম আমার ছেলে একদিন অনেক বড় হবে। আমার ভাইয়া সবচেয়ে বেস্ট। অনেকদিন পর এই ঘরে আনন্দের কান্না। বিকেলবেলা পার্কের ভেতরে বেঞ্চে বসে আছে আখি। আজ তার মন অদ্ভুত উত্তেজিত, রাগও লাগছে আবার ভালোও লাগছে, কারণ যাকে সে সাধারণ ভেবেছিল সে আসলে পুরো অন্য জগতের মানুষ। হঠাৎ পেছন থেকে পরিচিত গলা ভেসে এলো। অনেকক্ষণ অপেক্ষা করাচ্ছি। আখি ঘুরে তাকালো, নিলয় দাঁড়িয়ে আছে, আজও সাধারণ পোশাক, যেন কিছুই বদলায়নি। আখির সাথে সাথে মুখ ঘুরিয়ে বলল, তুমি মিথ্যাবাদী। আরে এত রাগ করো কেন? রাগ করব না? তুমি এতদিন মিথ্যা কেন বলেছো? কারণ এই সাধারণ জীবনযাপন ভালো লাগে। তুমি বোঝো না কেন? সবাই তোমাকে কত অপমান করতো। এসব কোনো ব্যাপার না, আসলে পকেটে টাকা না থাকলেই মানুষ চেনা যায়। আমিও চিনতে পেরেছি কে আমার দুঃসময়ের বন্ধু। সিয়াম ছাড়া কেউ আমার পাশে ছিল না। আমি বুঝি কেউ না? নিলয় তার দিকে তাকিয়ে হেসে ফেলল, তারপর ধীরে আখির হাতটা নিজের হাতে নিল। তুমি আমার জীবন সঙ্গিনী। আখির চোখ মুহূর্তেই ভিজে উঠল, তার ঠোঁট ধীরে হাসি ফুটল। পরের মুহূর্তেই নিলয় তাকে নিজের কাছে টেনে নিল। আখি লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। নিলয় ধীরে তার কপালে একটা চুমু দিল। চারপাশে হালকা বাতাস বইছে, সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। আর দুইটা মানুষ যাদের দুই জগৎ সম্পূর্ণ আলাদা ছিল, তারা আজ একে অপরের সবচেয়ে আপন হয়ে গেছে। সবাই নিলয়কে খ্যাত বলেছিল, কিন্তু কেউ জানতো না এই সাধারণ ছেলেটাই একদিন পুরো পৃথিবীকে অবাক করে দিবে। আর তার পাশে থাকবে একটা মেয়ে, যে তাকে টাকার জন্য না, নিলয় হিসেবে ভালোবেসেছিল।